দিন কেটে মাস চলে আসে। আকাশের মাঝে একঝাঁক ব্যস্ততা চেপে বসে। তার কুমিল্লা মডার্ন হাসপাতালের ট্রান্সফার সময় ফুরিয়ে যাচ্ছে। তাকে আগামী রোববারই ঢাকায় ব্যাক করতে হবে। এখন চিন্তা তার আমাকে নিয়েই। আমাকে কুমিল্লায় রেখে যাবে নাকি সঙ্গে করে ঢাকায় নিয়ে যাবে। আর ঢাকায় নিয়ে যেতে চাইলেও আমি যাব কিনা এ নিয়ে তার মনের কিনার কানারে উসখুস করছে। অনেকবার এ ব্যাপারে সে আমাকে বলতেও চেয়েছিল, কিন্তু সাহস নামের শব্দটি আর তার মাঝে মাথাচাড়া দিয়ে উঠেনি। পরদিন আমি বেলকনির ধর্নাতে জামাকাপড় শুকাতে দিচ্ছিলাম। এমন সময় আকাশ আমার পেছনে এসে দাঁড়ায়। গলায় খানিক খাকারি টেনে স্বাভাবিক গলায় বলল, সানা, তুই কি ফ্রি আছিস এখন? আমি চালিত হাত বন্ধ করে প্রশ্নবিদ্ধ চোখে আকাশের দিকে তাকাই। আকাশ দ্বিধাভরা চোখমুখে নিজেকে মনে মনে যথেষ্ট গুছিয়ে নিয়ে আমাকে বলল, মানে তোর সাথে একটা কিছু কথা বলার ছিল। আমি হাতের জামাটা ধর্নায় রেখে ওর দিকে ফিরে বললাম, বল। আমি ফ্রি আছি। পরশু আমায় ঢাকা যেতে হচ্ছে। কুমিল্লায় ফিক্সড টাইমটা আগামী পরশু শেষ হবে। আর আমি চলে গেলে তোর পড়াশোনায় প্রবলেম হবে। ওদিক দিয়ে বিসিএস, ব্যাংক জবের সার্কুলার ছাড়ারও সময় হয়ে গেছে। বলতে গেলে তোর প্রিপারেশনটা হাতে গোনা। এই সময়টুকুতে এখন তোকে শুধু দমবন্ধ করে পড়তে হবে। আর যদি কুমিল্লায় থাকিস তাহলে নিজেকে যথেষ্ট প্রিপেয়ার্ড করতে পারবি তো? আমি কি বলছি আমি কুমিল্লায় থাকব? আমার এহেন কথায় আকাশের হেঁচকি উঠে যায়। সে তার চোখের থাকা চশমাটা আবার ঠিক করে নেয়। অনেকটা অপ্রস্তুত বোধ হয়ে বলল, না না, ঠিক আছে। ঢাকায় যাস। তোর প্রিপারেশন ভালো হবে। আমি মাকে জানিয়ে দিচ্ছি তুই ঢাকায় যাবি। বলেই আকাশ আর দাঁড়ায়নি। সে এক সপাটে রুম থেকে বেরিয়ে যায়। আমি স্থির চাহনিতে সেদিকে তাকিয়ে থাকি। ঢাকায় যাওয়ার মনস্থিরটা করেছি নিজের কথা ভেবেই। এই মুহূর্তে আকাশের গাইডলাইনটা আমার খুবই দরকার। সময় অল্প। আর পরীক্ষা সব ঢাকায়ই হবে। তাই একেবারে সব সুবিধা ঢাকায় যেহেতু পাবো, তাহলে কুমিল্লা থাকাটা এখন অর্থহীন। আর হ্যাঁ, আমার শহরে আমি ফিরব তার আগে নিজেকে যজ্ঞ করে। এর আগে নয়। যে সানা এখন সবার মুখে মুখে বেশ্যা, সেই সানাই ইনশাল্লাহ একদিন একজন গর্বিত মানুষ হয়ে সবার সামনে এসে দাঁড়াবে। এখন শুধু সময়ের অপেক্ষা। ঢাকায় ব্যাক করার একদিন পরই আকাশ আমাকে একটা কোচিং সেন্টারে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয় শর্ট টাইম প্রিপারেশনের জন্যে। কোচিং সেন্টারটা বেশি দূরে নয়। আকাশের ফ্ল্যাট থেকে 2-3 মিনিটের পথ। আমি নিয়মিত সেখানে ক্লাস করা শুরু করি। উনাদের প্রতিটি লেকচার শিট মনোযোগ সহকারে বুঝে নিয়ে বাসায় এসে তা পুনর্বার পড়ি। আবার পড়ি। তারপর আবার পড়ি। এভাবে মোট 7 বার পড়ি। এক রাতে একটা শিট শেষ হয়। পড়ে আবার এক্সট্রা ম্যাথ, জিকে, বাংলা ব্যাকরণ ইত্যাদি। আর আকাশ প্রতিটি টপিক্সের পেছনে পেছনে হিংস দেয়। আমার প্রতিটি পড়ার প্রতিটি অক্ষরে আকাশেরও একটু জিরেন্তি নেই। সে হাসপাতাল থেকে ছুটে আসলেই আমার বই নিয়ে বসে। যেখানে আমি আমার পড়া নিয়ে খুব বেশি সিরিয়াস হবার কথা, সেখানে সে। ব্যাপারটা খুবই রিডিকিউলাস। যদিও ওর এহেন কাজে মনে মনে খুব খুশি হই, তবে আমাকে নিয়ে ওর এত ভাবাটা খুব রাগ হয়। আমি তার কি হই? নাথিং। এমনকি এখনও ওকে আমার শুধু বন্ধুই মনে হয়। কাগজে কলমে আমাদের বিয়ে হয়েছে এই বিষয়টা এক মুহূর্তের জন্যেও আমার মাথায় আসে না। ভাবি ঠিক আগের মতনই সব।
আমাকে এখনো পাগলের মতো ভালোবাসে, আর আমি জাস্ট ওকে বন্ধু ভাবি। সত্যি কথা বলতে আমি এখনো আকাশকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। দেখতে দেখতে বিসিএসের সার্কুলার ছেড়ে দেয়। সেদিন আকাশ অস্থির মনে বাসায় ফিরেই ল্যাপটপ নিয়ে বসে গুগলে সার্চ দিয়ে এবছরের বিসিএসের বিষয়াদি সংক্রান্ত সব জেনে নেয়। তারপর আমার দিকে ফিরে বলল, আবেদন করে ফেলি। এ কথাটি শোনামাত্র আমার মেরুদণ্ড বরাবর একটা শীতল হাওয়া বয়ে যায়। বিসিএস আবেদন কথাটিতে কেনজানি আমার ভেতরটায় একটা অজানা আতঙ্ক আর ভয় চেপে বসে। এখন থেকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কত হাজার আবেদন পড়া শুরু হবে। হাজার হাজার প্রতিযোগী প্রতিযোগিতার জন্যে মাঠে নামবে। তাদের মাঝে পারব? যদি এটাকে পেয়ে যাই, ইসস, তখন তো সবাই বিসিএস ক্যাডার বলবে। এক মুহূর্তের জন্যে আমার অস্তিত্বটা ভাবনার ঘোরে হারিয়ে যায়। আবেদন করা শেষ। আকাশের কথার শব্দে ঘোর থেকে বেরিয়ে আসি। হালচোখে বললাম, শেষ? হুম। শোন, আর মাত্র 1 মাস সময় আছে। এই 1 মাসে মনপ্রাণ উজাড় করে তোকে শুধু পড়তে হবে। কোনো কাজ করা যাবে না। শ্যামলী আপা আছেন, উনি ঝাড়মোছার সাথে সাথে এখন থেকে রেঁধেও দিয়ে যাবেন। তোর শুধু ঘুম, পড়া আর খাওয়া, এছাড়া কিচ্ছু না। মনে থাকবে? মাত্র এই 3টা কাজই, আর কিছু না। জীবনে অনেক কিছু করার সময় পাবি, কিন্তু একবার যদি কোনো গুরুত্বপূর্ণ সময় হারিয়ে যায় তখন তা আর ফিরে পাবি না। পরে আফসোস করা লাগবে। আমার দিকে দেখ। সংসারে বাবা ছিল না, কতটা কষ্টের ছিল আমাদের সংসার। সংসারের প্রতিটি মুহূর্ত মনে হতো যেন এক একটা বিভীষিকা। আমি খুব কষ্ট করেছি। সেদিন প্রতিজ্ঞা করেছি আমাকে ডাক্তার হতেই হবে, তা যে কোনো মূল্যেই। আমার চোখের পানি একদিন স্বর্গতুল্য করব। আজ পেরেছি, বল? আকাশের এমন উৎসাহমূলক বাণীতে আমি আরেকটু উদ্দীপ্ত হই। হাঁপিয়ে যাওয়া থেকে প্রাণটা আবার আশার ডানা মেলতে থাকে। ইয়েস, আমাকে পারতেই হবে। তারপর থেকে পুরোদমে আবার পড়া শুরু। দিন যে রাত আসত কখন টেরি বলতেই পেতাম না, যতক্ষণ না আকাশ আমাকে টাইমটা বলতো। এভাবে চলতে চলতে প্রিলিমিনারি পরীক্ষা চলে আসে। MCQতে বসি। পরীক্ষাটা দিই। আজ 1.5 মাস শেষ হল। আর আজই রেজাল্ট বের হবে। আমি রুমের দরজা, লাইট, ফ্যান সব অফ করে হাত পা গুটে বিছানার এক কোণে বসে আছি। আর দিকে দিকে কেঁপে উঠছি আতঙ্ক। আতঙ্ক। জানি নাকি রেজাল্ট আসে, নাকি ফেইল মেরে ডাব্বা কাইতো করে ফেলেছি। আকাশ সেই সকাল থেকেই আমাকে সান্ত্বনা দিয়ে আসছে, কিন্তু কিছুতেই আমি আশ্বস্ত হতে পারছি না। আকাশ দরজায় এসে আরেকবার ডু মেরে যায়। সানা, প্লিজ, এরকম করে না। দরজা খোল। আমার বিলিভ ভালো কিছু হবে। বি পজিটিভ, সানা। বি পজিটিভ। আগে রেজাল্ট আসুক, তারপর বোঝা যাবে। আকাশ আবারও ব্যর্থ মনে ডাইনিং চলে যায়। সোফায় বসে আবারও ল্যাপটপ ঘুটঘুট। কিছুক্ষণ এভাবে কাটার পর আকাশ আবারও দরজার সামনে এসে দাঁড়ায়। গলা উঁচিয়ে বলল, এখন 2:30 বাজে। 2:30? তার মানে এখন রেজাল্ট পাবলিশড করে দিয়েছে। আবারও একঝাঁক ভয় এবং আতঙ্ক বুকের ভেতরটা কেমন যে করছে বলতে পারছি না। না, আমি কিছুতেই রেজাল্ট দেখব না, কিছুতেই না। খারাপ কিছু আসলে মরেই যাব। না সানা, না, দেখিস না,
দেখিস না। ভাবনা মাঝে আকাশ বলে উঠল, কংগ্রাচুলেশনস সানা। এবার আমি চমকে উঠি। মুহূর্তে শরীরটা অসাড় হয়ে যায়। দরজার দিকে পুরোভাবে নিজেকে স্থবির রেখে আকাশের আবারও একফোর কথা ভেসে আসে। সানা, তুই প্রিলিমিনারিতে সিলেক্ট হয়েছিস। কংগ্রেটস সানা, কংগ্রেটস। থমথমে পায়ে হেঁটে যে এক সপাটে দরজা খুলে ফেলি। বললাম, আকাশ, সত্যি? আকাশ কিছু না বলে আমার হাত ধরে নিয়ে সোফার দিকে নিয়ে যায়। ল্যাপটপটা হাতে নিয়ে আমার সামনে ধরে। আমি ছোট ছোট চোখে স্ক্রিনের দিকে তাকাই। সুন্দর করে লেখা রেজাল্ট বক্সের পাশে লেখা পাসওয়ার্ড। লেখাটি দেখেই মুহূর্তের জন্যে আমার অস্তিত্ব বিলীন হয়ে যায়। এ যেন মেঘ না চাইতেও বৃষ্টি। সত্যি আমি পেরেছি? আমি পেরেছি? ইয়েস। সানা এবার নেক্সট লিখিত এক্সাম এবং ভাইবার জন্যে প্রিপারেশন নে। লিখিত এক্সামের জন্যে প্রিপারেশন নিতে থাকি। সেই আগের মতোই পড়া আর পড়া। লিখিত এক্সামেও বসি। রেজাল্ট আসে। লিখিত এক্সামে সিলেক্ট হই। সেই মুহূর্তের অনুভূতিটা প্রিলিমিনারি এক্সাম থেকেও বেশি চমক, যেটার অনুভূতি এখন আমি বলে বুঝাতে পারব না। তারপর আসে ভাইভা। জানি না আল্লাহ আমার প্রতি কেন এতটা সদয় হয়েছেন, কেন আমার দিকে এতটা চেয়েছেন। আমি বরাবর ভাইভাতেও সিলেক্ট হই। কিছুক্ষণ আগে হলো ভাইভার রেজাল্ট দিল। এখন আমি টুপটুপ চোখের পানি ফেলছি আকাশের সামনে। আমার এতটাই খুশি লাগছে যে আমি অতি সুখটা সইতেও পারতেছি না এই মুহূর্তে। কেন এত আনন্দ হচ্ছে, কেন অতি সুখে কেঁদে দিচ্ছি তার কারণ নিজেও জানি না। আকাশ সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। দৃঢ় গলায় বলল, কষ্ট করেছিস তার মিষ্ট পেয়েছিস। আয়নায় নিজের চেহারাটা দেখেছিস, পড়তে পড়তে কেমন কাঠপোড়া হয়েছিস। কাঁদতে হবে না আর। 4 রাকাত নফল নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। আর আমার মিষ্টি রেডি রাখো তাড়াতাড়ি। আমি বাথরুম থেকে আসছি। শেষ কথাটা চোখটিপ দিয়ে বলেই আকাশ বাথরুমের দিকে চলে যায়। এবার আমার চেতনাটা স্বতঃস্ফূর্ত জাগ্রত হয়। এই আকাশটার জন্যেই আজ আমি এখানে আসতে পেরেছি। এই মানুষটা পাশে ছিল বলেই এমন অসম্ভাব্য একটা স্বপ্ন বিধাতা আমাকে নিজ হাতে দিয়েছেন। 7টা মাস এই মানুষটাকে আমি অনেক কষ্ট দিয়েছি। কতটা কষ্ট করল আমার জন্যে, অথচ এতদিনে এই মানুষটাকে আমি এতদিনে চিনতেই পারিনি। না, আর পারব না এই মানুষটাকে কষ্ট দিতে, কিছুতেই না। এই মানুষটাই আমার জীবনের। ভাবতে ভাবতে বাথরুমের দিকে এগিয়ে যাই। দরজাটা ঠেলে ভেতরে ঢুকেই আকাশকে জোরে আঁকড়ে ধরি। আকাশ আমার এহেন কাণ্ডে বরাবর বাক্রুদ্ধ। আবেগ মোতা কণ্ঠে বললাম, না আকাশ, আমাকে আর কষ্ট দিস না। আমি আর নিতে পারছি না, প্লিজ। আকাশ আমায় তার 2 বাহু ধরে খুব শক্ত করে জোরে চেপে ধরে। ধরার মাঝেই তার কোলে তুলে নেয়। তারপর ধীর পায়ে হেঁটে বিছানার শুয়ে দেয়। আমি চোখ বুজে লাজুকতা কণ্ঠে বললাম, এতদিন বলেছিলি না বিসিএস ক্যাডার হলে তোর জন্যে উপহার রেডি রাখতাম। আজ আমি তোর জন্যে বড় উপহার। নিজের সম্পত্তিটাকে নিজের করে নে, আর কোনো বাধা দিব না। আকাশে কথার পিঠে কিছু না বলে তার হিম হাতটা আমার মুখের উপর এগিয়ে কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে একটা চুমু লাগিয়ে দেয়। তারপর ধীরেভাবে মুখটা ঠোঁটের সামনে বরাবর রেখে অনবরত তাতে কিস করতে থাকে।
আমি দুহাত শক্ত করে চাদরের সাথে আটকে ধরে রাখি। আমার নিস্তেজ শরীরটা আকাশের দখলে চলে যায়। আজ মনে হলো সে আমার স্বামী। সকালে ঘুম থেকে ওঠার পর আকাশের মাঝে কিছুটা পরিবর্তন দেখি। সে আমার সাথে ঠিকমতো কথা বলে না, আর বলতে চাইলেও ধীরস্থির দাঁড়িয়ে কথার ফোন কাটে না। কিছু জিজ্ঞেস করলে এর উত্তর বিড়বিড় করে দিয়ে নিজেকে পাশ কাটার সর্বোচ্চ চেষ্টা করে। আজ নাস্তাটা করতে বসলেও আমাকে তার সাথে নাস্তা করতে একটি বারও ডাকে না। নিজেই কোনোমতে নাস্তাটা সেরে হাসপাতালে চলে যায়। তার এসব ভাবভঙ্গিতে মনে হলো সে যেন আমার থেকে নিজেকে লুকাতে চাইছে। বিকেলে ক্লান্তিমাখা শরীর নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে আবারও সেই একই কাণ্ড করে। আমার সাথে দেখা না করে সোজা অন্য একটা রুমে গিয়ে ঢুকে পড়ে। তার এহেন কাণ্ডে আমি এবার বরাবরই অবাক হলাম। কাল রাতে তো সবই স্বাভাবিক ছিল, আর দিনের আলো ফুটতে বিহেভিয়ারে এমন পরিবর্তন কেন এমন করছে ও? এমন করার কারণ কি? জিজ্ঞেস করতে হবে আকাশকে ভেবেই ওর রুমের দিকে এগিয়ে যাই। দরজা ভেতর থেকে খোলা ছিল, তাই ঢুকতে সমস্যা হয়নি। ঢুকার সাথে সাথেই আকাশ আমাকে দেখে দাঁড়িয়ে যায়। কিছুটা সংকোচ এবং অপরাধ বোধ গলায় বলল, আইম সরি সানা। আমি ভ্রু কুঁচকে ওর দিকে তাকাই। আকাশ পিটপিট চোখ করে আবার বলল, কাল রাতে আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি থেকে কি হয়ে গেল উফস, নিজেই জানি না। এবার আমার কুচকানো ভাবটা মসৃণ হয়, আর মাথা নুয়ে করে মিটিমিটি হাসতে থাকি। ব্যাপার তাহলে ওটা? তাই তো বলি, সেই সকাল থেকে কেন ও আমার সাথে ওমন বিহেভিয়ার করল। ছেলেটার এখনো বিশ্বাস হয় না আমি ওকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি। ও এত অবুঝ কেন? আমি এক সপাটে ওর একদম কাছাকাছি এসে দাঁড়াই। এতটাই কাছাকাছি ওর নাকের নিঃশ্বাসটা আমার কপালে এসে বিঁধছে। আমি জিহ্বা দিয়ে ঠোঁট ভিজে নিয়ে বললাম, এখনো সেই অবুঝ রয় থাকলি? আকাশ আমার চোখের দিকে ফের তাকায়। কিছু বলতে ঠোঁট নাড়বে অমনি আমি ওর ঠোঁটের উপর আমার তর্জনী আঙুলটা রাখি। উষ্ণতা জড়ানো গলায় বললাম, আমি তোর বান্ধবী নয়, আমি তোর স্ত্রী। এখন থেকে আমাকে বউ মনে করবি। সংকোচ বোধ করবি না। যত ইচ্ছে আদর দিবি। ইচ্ছে হলো তুমি বলবি। এতে ভালোবাসাটা আমাদের আরো গভীর হবে। বলেই ছোট ছোট চোখ করে ওর মুখের দিকে তাকাই। আকাশও তার ধীরস্থির চাহনি গেথে রাখে আমার চোখের উপর। তারপর বার দুয়েক চোখ বুজে দৃঢ় নিঃশ্বাস টেনে নিয়ে বলল, সত্যি সানা আমাকে মন থেকে মেনে নিয়েছিস তো? এখনো সন্দেহ হয়? আকাশ এ কথার পিঠে আর কিছু না বলে আমাকে টেনে এনে তার বুকের সাথে মিশিয়ে নেয়। বলল, এতটাই ভালোবাসা দিব যে ভালোবাসার আজও পৃথিবীতে জন্ম হয়নি। বলেই আরো শক্ত করে চেপে ধরে। আমি কিঞ্চিত ব্যথা বোধ করি, সাথে খানিকটা লজ্জা। এভাবে আরো খানিকটা জড়িয়ে রাখলে আমার একদম মাটির সাথেই মিশে যেতে হবে। তাই ছাড়িয়ে নিতে প্রসঙ্গ পাল্টাই। বললাম, আকাশ, টোয়াকে কল করেছিস? আকাশ ছাড়েনি। ঘোরের মাঝে ভালোবাসা মাখছে। এবার গলার স্বরে কিছুটা জোর আনি। বললাম, কি শুনতে পারছিস আমার কথা? এবার আকাশের টনক নড়ে। তরহর আমাকে ছাড়িয়ে এনে নাকের ঢগা থেকে চশমটা ঠিক করে আবার চোখে এঁটে নেয়। বলল, কি বললি বুঝিনি, প্লিজ আবার বল। আমি কুটিল হাসলাম। তারপর বললাম,
টোয়াকে সকাল থেকেই ট্রাই করতেছি কিন্তু কিছুতেই ওকে ফোনে পাচ্ছি না। ফোন বন্ধ? হ্যাঁ, হয়তো ফোনে চার্জ নেই অথবা ফোনে কোনো প্রবলেম হয়েছে তাই। জানি না। এমন একটা মুহূর্ত যাচ্ছে ওকে গুড নিউজটা জানাতে পাচ্ছি না। কেমন যে লাগছে। আকাশ আমার মাথাটা তার বুকের দিকে আলতো টেনে হাত বুলিয়ে দিতে দিতে বলল, টেনশন নিস না, ফোন অন করলে ও নিজেই তোকে কল করবে। আমি কিছু বলিহি, শুধু নৈশব্দে একটা শ্বাস ছাড়ি। তার 5 দিন পর আমাকে নিরীক্ষা ও হিসাব কেডারে সিলেক্ট করে। ওখানে আল্লাহর নাম নিয়ে সহকারী হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে কাজ শুরু করি। বেড়ে যায় ব্যস্ততা। সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন, ট্রেনিং বিল, পেনশন, জ্বালানি খরচ, ক্রবিল সহ আরও নানান কাজের সূত্রে প্রতিনিয়ত নানান অফিসে যাতায়াত শুরু হয়। তবে সবগুলো অফিস ঢাকার ভেতরে হওয়ায় আমার পোস্টিং ঢাকাই থাকে। আমি খুব মনোযোগ এবং আত্মবিশ্বাসের সাথে কাজগুলো সম্পাদন করার চেষ্টা করি। এভাবে দিনেক দিন আমার কাজের গতি বাড়ে, সাথে সাথে দক্ষতা বৃদ্ধি পায়। আমার কাজের দক্ষতা দেখে আমার বিভিন্ন স্থানে যেতে অসুবিধে যাতে না হয় খুশি হয়ে সরকারের পক্ষ থেকে আমাকে একটা দামি গাড়ি গিফট করা হয়। আকাশের সামনে গাড়ি নিয়ে হাজির হলে আকাশ তামাশা করে ঠ্যাটম দেখিয়ে বলল, আমার বিসিএস বউ আজ আমার থেকেও উপরে চলে গেল। 2 বছর ধরে ডাক্তারি করে আসছি অথচ আজ পর্যন্ত কপালে একটা গাড়ি জুটাতে পারিনি, আর আমার বিসিএস বউ সবে 7 মাসের মাথায় একটা গাড়ি অ্যাচিভ করে ফেলল। হায়রে, এত দুঃখ কই রাখি। এই তোমরা লেডিসরা এত ফাস্ট হও কিভাবে? একটা নিনজা টেকনিক কও তো। আমি দেখিয়ে দিতে চাই যে লেডিস ফার্স্ট নয়, জেন্টলম্যান ইজ ফার্স্ট। আকাশের কথা শুনে খিলখিল হেসে দিই। বললাম, লেডি ফার্স্ট ঠিক আছে, কিন্তু আমি মোটেও ফার্স্ট হইনি। জানো কেন? কেন? যোগ্যবান হওয়ার পেছনে যার অবদান সেই তো ফার্স্ট ম্যান। আমি তো মাত্র উছিলা, কিন্তু কষ্টটা তো করেছ তুমি। হয়েছ রাখো এত ন্যাকা। এবার আমি গ্রামে যেতে চাই। কবে যাবা বলো? এই সপ্তাহ পর ছুটি পাব। তখন তোমাকে নিয়ে গো ব্যাক আমাদের কুমিল্লা। ঠিক আছে? সপ্তাহ খানেক পর আমি এবং আকাশ কুমিল্লায় রওনা করি। সাথে করে কিছু জামা কাপড় এবং খাবার পানীয় নিয়ে আসি গ্রামের গরিব মানুষদের এবং এতিমখানায় দান করার জন্যে। গাড়ি বাড়ির ত্রিসীমানায় এসে থামতেই আকাশ বলল, তুমি বাড়ির ভেতরে যে একটা লিস্ট করো কাকে কাকে সার্ভ করবা। আর আমি এদিকটায় দেখছি কোনো কুলি খুঁজে পাওয়া যায় কি না মালপত্র ভেতরে নেওয়ার। বলেই আকাশ ব্যস্ত হয়ে পড়ে। আমি আকাশের কথায় সায় দিয়ে গুটি গুটি পায়ে বাড়ির ভেতরের আসি। উঠোন বরাবর বরাবর পা রাখতেই আমার ভেতরে একটা অন্যরকম টান অনুভব হয়। চারপাশটায় খুব মায়াময় চোখে তাকাতেই হঠাৎ আমার চোখজোড়া বসে আছে। কত স্মৃতি এখানে আমার। আমার শৈশব, কৈশোর, যৌবনের অর্ধাংশ। এখানের প্রতিটি মানুষ, প্রতিটি বাড়ি, প্রতিটি গাছ এবং প্রতিটি সব আমার মুখস্থ, আর কটা মাসের ব্যবধানেই আজ হঠাৎ মনে হলো কতটা বছর যেন এই জায়গাটাকে দেখিনি। আচ্ছা, এখানের সব মানুষ কি ঠিক সেই আগের মতোই রয়ে গেল, নাকি পরিবর্তন হয়ে গেছে? ভাবতে ভাবতে চোখের কার্নিশ ঘেঁষে দুফোঁটা অশ্রু বেরিয়ে আসে। আরে, এ সানা বুঝে। কতদিন পর কারো কথার শব্দে ভাবনা গোচর কাটে। সামনে তাকিয়ে দেখি প্রিয়া। প্রিয়া আমাদের পাশের বাসার মুমতাজ মামির মেয়ে। বয়স বেশি নয়, এই 10-11 বৈকি।
ওকে দেখে তাড়াতাড়ি চোখের কোণে লেগে থাকা পানিটুকু মুছে নিই। তারপর নিজেকে স্বাভাবিক মুখে হাসি টেনে বললাম, কেমন আছিস প্রিয়া? প্রিয়া দুপাশে মাথা নেড়ে ইঙ্গিত করে, খুব ভালো। তোর মা কেমন আছে রে? মা ভালা না সানাবু? মার শরীর কদিন ধরে খুব খারাপ যাচ্ছে। ঠিকমতো ওষুধ খাওয়াচ্ছিস? খাওয়াই। আর খাওয়াইও কি লাভ রেবু? পুরো ডোজ ওষুধ খাওয়াতে পারলেই মা ভালো হতো। পুরো ডোজ খাওয়াস না? প্রিয়া দুপাশে মাথা নেড়ে না ইঙ্গিত করে। কেন? মামা কাজে যায় না? কাজ যায়, কিন্তু কাজ পায় না। সংসারে কদিন ধরে আমাদের অভাব যাচ্ছে বু। আমি দৃঢ় শ্বাস ছাড়ি। ওর গালে আলতো হাত রেখে বললাম, ওষুধের টাকা আমি দিয়ে দিব, পুরো ডোজ কিনে নিস। আর তোর জন্যে কিছু জামা কাপড় এবং খাবারও এনেছি। সত্যি বু? হু। কই দেখি। এর মাঝে আকাশ চলে আসে, সঙ্গে দুজন কুলি। আকাশ তাদের মালপত্রগুলো নিচে রাখতে বলে। তারা তা রাখে। তারপর আকাশ তাইদর কিছু টাকা দিয়ে বিদেয় করে। আমি ওখান থেকে প্রিয়ার জন্যে একটা ড্রেস আর একটা খাবারের প্যাকেট নিয়ে তা ওর হাতে তুলে দিই। মুহূর্তে প্রিয়ার দুচোখ খুশিতে ছলছল করে ওঠে। খুশির তোজ ধরে রাখতে আর না পেরে জোর গলায় চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, ও মা তুমি কই? এসে দেখে যাও সানাবু আমার জন্যে কি নিয়ে আসছে। মাগো মা, তাড়াতাড়ি বাইরে আসো না। প্রিয়ার চিৎকারের আওয়াজে মমতাজ মামি ঘর থেকে বেরিয়ে আসে এবং আশপাশে থাকা অন্যান্যরাও। সবাই আমাকে দেখামাত্রই চমকে যায়। সাথে আকাশ আছে, আবার একগাদা মালপত্রও। একজন উৎসুক এবং প্রশ্নমুখরা হয়ে বলল, সানা, এগুলা কি? চাচা, কিছু খাবার আর জামা কাপড়। আর এসব আপনাদের জন্যেই নিয়ে এসেছি। কথাটি শুনে একে অপরের দিকে অবাক চোখে চাওয়াচাওয়ি করে। আমি হেসে দিই। বললাম, আরে অবাক হওয়ার কিছু নেই। আমি এখন চাকরি করছি, তাই সেই বেতন থেকে আপনাদের জন্যে কিছু টুকটাক নিয়ে আসলাম আর কি। হাজেরা দাদি বলে উঠলেন, কি চাকরি? সহকারী হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক কেডারে। পাশ থেকে শিক্ষিত একজন বলে ওঠেন, এটা তো বিসিএস ক্যাডার হলে হওয়া যায়। জি আঙ্কেল, বিসিএস ক্যাডার হয়েই এই চাকরিতে সিলেক্ট হয়েছি। তুমি বিসিএস ক্যাডার হয়েছ? সবাই আমার ওমন অ্যাচিভমেন্টে বরাবরই প্রশংসায় পঞ্চমুখ। মুহূর্তের জন্যে সবাই বলেই যায় একদিন তারা আমাদের নিয়ে কুৎসা কথা রটিয়েছিল। তারপরও আমি কথাটা চাপা রাখিনি। কথাটা সবার সামনে তুলি আর সত্যটা বলি। সবাই এক নিমিষে মনের অচিন্তে বিশ্বাস করে ফেলে, অথচ সেদিন তারা আমাদের কথা বলার সুযোগই দিল না। তারপর কিছুক্ষণ সময় সবার সাথে এভাবে কাটানোর পর এতিমখানার দিকে রওনা করি। সেখানে সব ছেলেমেয়েদের হাতে জিনিসগুলো তুলে দিয়ে টোয়ার বাসায় যেতে মনস্থির করি। আকাশকে টোয়ার বাসায় যাওয়ার কথা বলতেই আকাশ অদম্য রাগে ফুঁসে ওঠে। বলল, ওকে যে আগে কয়েক দফ মার দিবি, তারপর জিজ্ঞেস করবি ফোন অফ রেখেছিল কেন। টোটকা কোথাকার! যোগাযোগ করার ওয়েই রাখলে না। আমি ছলছল মুখ করে আকাশের দিকপ তাকিয়ে থাকি। টোয়ার উপর আমার যে শুধু রাগ তা নয়, মনে মনে আকাশেরও যে এর কমতি ছিল না এখন তার বেশ বুঝতে পারলাম। সেই ফোন অফ, আজও ওর সাথে আমার যোগাযোগ হয়নি। আজও সে জানতে পারেনি তার সেই হতভাগী বান্ধবীটা আজ বিসিএস ক্যাডার।
টোয়াদের বাসায় আসার পর তাদের কাউকে এখানে দেখতে পাইনি। গত 8 মাস আগে তারা এখান থেকে কোথায় নাকি চলে যায়। এখন তাদের বাসায় অন্য ভাড়াটিয়ারা থাকে। কোথায় গেছে তার সন্ধান পার্শ্বস্থ অনেকের থেকে জানতে জিজ্ঞেস করি, তারা কেউই কিছু বলতে পারেনি। আমি খুবই আশাহত হয়ে যাই। টোয়া যে শব্দটার সাথে জড়িয়ে আছে আমার কত শত অপ্রাপ্তির প্রাপ্তরেখা। সুখ দুঃখ বেদনা ভরা জীবনে পাশে এসে দাঁড়িয়ে অদম্য মনে সাহস জোগানোর অনুপ্রেরণা। কষ্টের মুহূর্তগুলোকে হাসিতে উড়িয়ে দিয়ে স্বপ্ন দেখানোর শক্তিকণা। সে আজ কোথায়? আজ কেন তাকে পাচ্ছি না? আজ কেন তাকে মুখ খুলে বলতে পারছি না, টোয়ারে বোন আমার, আমি আজ তোদের দোয়ায় বিসিএস ক্যাডার হয়েছি। কিন্তু আজ নাই টোয়া। সারাটা পথ মন খারাপ থাকে আমার। আকাশ এটাওটা বলেও আমাকে স্বাভাবিক করতে পারেনি। অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যায়। অফিসে আজ প্রচুর চাপ ছিল, তার সাথে বাসায় ফিরতি যানজটের ঘাপলায় অবস্থা পুরো কাহিল। ক্লান্তি আর অবসাদ মাখা শরীরটা নিয়ে সোফায় পিঠ ঠেকাতেই রুম থেকে আকাশ বেরিয়ে আসে। সে আজও হাসপাতাল থেকে খুব তাড়াতাড়ি ফিরেছে। সেই দুপুর 2টোর দিকেই তার ডিউটি শেষ হয়। আকাশ আমার কাছে এসে বসে কপালে আলতো হাত রেখে নরম গলায় বলল, সানা, খুব ক্লান্ত লাগছে। আমি অবচেতন চোখ খুলি। তাকিয়ে আকাশ এক গ্লাস জোশ হাতে বলল, এই ঠান্ডা জোশটা খেয়ে নে, ভালো লাগবে। আমি আকাশের একথার পিঠে আর কোনো জবাব না করে বাধ্য মেয়ের মতো ওর থেকে জোশের গ্লাসটা হাতে নিই। তারপর তা চপচপ গলায় পুরোটা শেষ করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ি। এখন শরীরে অনেকটা শান্তি শান্তি লাগছে। খুব হালকা এবং সতেজ অনুভব হচ্ছে। এই ছেলে আমাকে এত বুঝে কেন? হ্যাঁ, আমার কখন কোন জিনিসটা লাগবে তা যেন এই ছেলের মাথায় আগ থেকেই গাঁথা থাকে। এতটা ভালোবাসে কেন আমাকে? ভাবতে ভাবতে আকাশের বুকে আলতো মাথা রাখি। আকাশ আমার মাথাটা তার দিকে আরো টেনে নিয়ে বলল, তোর কষ্ট আমার সহ্য হয় না সানা, বিশেষ করে যখন অফিস থেকে ফিরিস। আমি আকাশের থেকে মাথা তুলে নিয়ে ওর দিকে ফিরি। বললাম, আমাকে নিয়ে চিন্তা করিস না আকাশ। পৃথিবীর সবকিছুতেই কষ্ট থাকে। কষ্ট ছাড়া একটা চুলও নড়ে না। তাই কখনো আশাহত হোস না। আমি ঠিক আছি আকাশ, খুব ঠিক আছি। কখনো তোর ইচ্ছের বিরুদ্ধে যাইনি এবং সামনেও যাব না। তোর যা ভালো লাগে তুই কর। আমি সব সময় তোর পাশে আছি সানা, সব সময়। আমি বোধবোধে খুশি হয়ে আকাশের নাকের সাথে নাকটা ডলে নিই। ও সানা, শোন, যেটা বলতাম। বল। আমার চেম্বারে আজ তোর শাহিদা খালামণি এসেছিল। মুহূর্তে আমার ভ্রু যুগল কুঁচকে আসে। বললাম, কেন এসেছে? তা জানি না, আমার সাথে দেখা হয়নি। তখন আমি ব্রেকে ছিলাম। আমার অ্যাসিস্ট্যান্ট আমার ব্রেক থেকে ফিরতে লেট হবে বলেছে, আর তখন উনি আমার অ্যাসিস্ট্যান্টকে তোর কথা বলে আর উনার নাম বলে যাতে আমি চিনতে পারি। বুঝলাম তোর খালামণিই হবেন। হঠাৎ কি ভেবে এসেছে সেটা তো আমিও ভাবতেছি। কোথাও থেকে হয়তো শুনেছে তোর সাথে আমার বিয়ে হয়েছে আর এই তোরে আমার কিছু বদনাম করতে তোর কাছে, তাই। অনেক চালাক উনি। না হলে তোর চেম্বারে উনার কি? আচ্ছা, বাদ দে। যে জন্যেই আসুক, এখন আর উনাকে আমার মনে নাই।
ভুলে গেছি। ফ্রেশ হতে যাচ্ছি। উঠলাম। বলেই রুমে চলে আসি। ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে আসতেই দেখি আকাশ সোফায় ল্যাপটপ নিয়ে বসছে। ওকে আর ডিস্টার্ব না করে কিচেনে চলে আসি রাতের খাবার ঠিকঠাক করতে। তারপর এভাবে কিছুক্ষণ সময় কাটে। খাবারগুলো গরম গরম হলে শ্যামলী আপাকে ডাকি খাবারগুলো ডাইনিং এ নিয়ে যেতে। শ্যামলী আপা খাবারগুলো ডাইনিং নিয়ে যায়। তারপর কিচেন থেকে বেরিয়ে আকাশের সামনে যেয়ে কোমরে হাত রেখে দাঁড়াই। বললাম, খাবার রেডি, উঠো এবার, আর একটু বাকি আছে। ওয়েট ওয়েট। ডিনারের সময় হলেই একই রকম ক্যাচর ক্যাচর, আর শুনতে ভাল লাগে না। উঠো তো এবার, বলেই আকাশের হাতে একটা ঝাঁকি দিই। সানা, এই তো আরেকটু, প্লিজ। গেমটা শুরু করলাম, শেষ করি। এবার আমি বিরক্ত মনে অন্য সোফায় বসে যেয়ে বীর মুখ খুলি। এই ফ্রি ফায়ার গেমটা কোনো ব্যাটা যে বানাইছে ওই ব্যাটারে সামনে পাইলে একটা মুরানি দিতাম। ব্যাটা টোটকা, সময় ওয়েস্ট করে খালি। সময় সুযোগ কিছুই বোঝে না। কথাগুলো বিড়বিড়ে হলেও দূরত্ব সামান্য থাকায় আকাশ তা শুনতে পায়, আর খিলখিলিয়ে হেসে দেয়। ব্যাটাকে বকো কেন? আমাকে বকো। দোষ তোমার স্বামীর, সে খালি ফ্রি ফায়ার খেলে কেন? হা 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 হা। আমি কথাটাকে পাত্তা না দিয়ে গাল ফুলিয়ে অন্যদিক তাকিয়ে থাকি। তা দেখে আকাশ মিটমিটে হাসতে থাকে। এভাবে কয়েক সেকেন্ড পার হয়। তারপর আলতো হাতে ল্যাপটপটা পাশে রেখে দেয়, ধীরস্থির উঠে দাঁড়ায়। আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, উঠো, খাবো। আমি আকাশের দিকে তাকাই। আকাশ আবারও চোখ দিয়ে ইশারা করে ডাইনিংয়ে। আর রাগটাকে ধরে রাখতে পারিনি। হেসে উঠি। দুজনের ডিনার শেষ হলে রুমে আসি। আমি আকাশকে বাতি অফ করতে বলে বিছানায় এসে একটা বালিশ টেনে নিয়ে কাত হয়ে শুয়ে পড়ি। আকাশ বাতি নিভিয়ে বিছানায় এসে শোয়ে। এভাবে কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। আমার চোখে এখনো ঘুম ধরেনি। চোখ বুজে আছি। আকাশ ঘুমিয়েছে কিনা জানি না। তার কিছুক্ষণ পর হঠাৎ আকাশ আমার হাতে আলতো ধরে বলল, ঘুমিয়ে পড়েছিস? আমি ঘুমা ঘুমা ভাব করে বললাম, হু। আকাশ এক ঝোঁটাকে ড্রিম লাইট অন করে দেয়। ওর এহেন কাণ্ডে আমি দুচোখ খুলে ফেলি। পাশ ফিরে ঘুরে চোখ বড় করে বললাম, বাতি অন করছিস যে? কথা আছে তোর সাথে। বলেই ঠোঁটে কোণের দুষ্ট হাসির ঝুলিয়ে রাখে। আমি বুঝলাম ও এখন আমার থেকে ভালোবাসা চাইছে। কিন্তু এখন তো আমি ঘুমাবো। উহু, কিছুতেই ভালোবাসা না, এখন শুধু ঘুম। ভেবেই আবারও ঘুমা চোখে বললাম, ঘুম আসছে, ডিস্টার্ব করিস না তো, যা ঘুমিয়ে পড়। বলেই ঘুমের ভান করি। ভাবলাম ঝামেলটা এখানেই চুকাবে, কিন্তু তা আর হল না। তার আগেই সে আমার হাত হেঁচকা টান মেরে উঠিয়ে বসায়। আজ তো কোনো ঘুম হবে না। ঘুমালে আমি বাবা হব কবে? ইসস, কেমন কথা বলল! ঠোঁটকাটা কোথাকার! লাগাম নাই। একেবারে লজ্জায় আমাকে মিয়ে দিল। যদি পারতাম এখনই মাটির সাথে মিশে যেতাম। আমার লাজুকতা দেখে আকাশ আরেক কদম উস্কে যায়। কাঁধে তার হাতজোড়া জোরে চেপে ধরে আমাকে বিছানায় শোয়াতে শোয়াতে বলল, তুমি কি চাও না তুমি মা হবে আর আমি বাবা হব? আমাদের ফুটফুটে একটা বেবি থাকবে? আমি জবাব দিইনি। চোখ বুজে নিজেকে আড়াল করার চেষ্টা।
আকাশ তাতে পাত্তা না দিয়ে শাড়ির আঁচলটা এক ঝোঁটাকে সরিয়ে দিয়ে নাভিতে বড় একটা চুমুক লাগায়। মুহূর্তের জন্যে আমার সারা শিরশির করে ওঠে। দুহাত বিছানার চাদরে খামচে নিজেকে আগলে রাখার চেষ্টা করি, তাও আকাশ ছাড়ছে না। একের পর এক চুমুক লাগাতেই থাকে। আমি নিজেকে ছাড়ানোর জন্যে আকাশকে ঘোর মাখা কণ্ঠে বলি উঠি, প্লিজ ছাড়। আকাশে সপাটে তার মুখটা আমার মুখের কাছে এনে বলল, শুধু বাবা হতে চাই এটুকু আবদারও রাখতে পারবে না? এবার আমি লজ্জায় খান খান। এই আকাশটাকে আমার সামনে থেকে যেভাবেই হোক সরাতেই হবে, না হলে একদম শেষ আমি। এর সামনে কখনোই মুখ দেখাতে পারবো না। ভেবেই সরাতে যাব আর হলো না। তার আগেই গলার ভেতরে মুখটা তার চুবিয়ে দেয়। আমি নিমিষে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, আর আমাকে তার দখলে আস্তে আস্তে নিয়ে যেতে থাকে। দেখতে দেখতে 1 মাসের উপরে চলে যায়। হঠাৎ আমার মাসিক বন্ধ হয়ে যায়। সন্দেহের তীরে আকাশ প্রেগন্যান্সি কিট নিয়ে এসে পরীক্ষা করে দেখে আমি গর্ভবতী। তার যে সে কি খুশি! খুশিতে গদগদ হয়ে আমাকে এককারে কোলে তুলে নিয়ে ছোট্ট বাচ্চাদের মতো ঘুরাতে থাকে। হুরারে আমি বাবা হতে যাচ্ছি, হুরারে মিষ্টি নিয়ে আসছি, ওয়েট ওয়েট বলেই আমাকে নামিয়ে পাগলটা আর এক মুহূর্তের জন্যেও দাঁড়ায়নি। অমনি 4 কেজি মিষ্টি নিয়ে এসে ফ্ল্যাটের সবাইকে মিষ্টি মুখ করাই। এভাবে আরও 3 মাস পার হয়। আমার মাঝে শারীরিক পরিবর্তন হতে থাকে। আমি অফিসের ফুল শিফটটা এখন হাফ শিফটে করি। আকাশও তাই। প্রয়োজন অতিরিক্ত আর একটা সেকেন্ডও হাসপাতালে ব্যয় করে না। ডিউটি শেষ তার বাসায়ও পদচারণ। এখন আমার এতটাই কেয়ার এবং এলার্ট। মাঝে মাঝে এ নিয়ে নিজেকে খুব গর্বিত বোধ হয়। হৃদয়টা হুমঘুম বলে উঠে আকাশকে জীবনসঙ্গী করে আসলে আমার ভুল হয়নি। একদিন রাতে আমি এবং আকাশ ডিনার করতে বসি। আকাশের প্লেটে রোস্ট মাংস, স্যুপ দিয়ে আমি আমার খাবারে মনোযোগী হই। খাওয়ার মাঝে রান্না কেমন হয়েছে জানতে আগ্রহী চোখে ওর দিকে তাকাই। দেখি ও খাওয়া এখনো শুরু করেনি। অন্য তাকিয়ে কিছু একটা ভাবছে। তার এহেন কাণ্ডে আমি বরাবর অবাক হই। চোখমুখ কুঁচকে এনে বললাম, আকাশ। আমার কণ্ঠস্বরে ওর টনক নড়ে। আমার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে। বললাম, কিছু ভাবছিস তুই? না না, কিছু না। কি ভাববো আর? তাহলে খাচ্ছিস না যে? এই তো খাচ্ছি বলেই খাবারে হাত লাগায়। তারপরও ওর চোখমুখে কিছু একটা লুকানোর রেশ লাগে আছে। তবে কি লুকাচ্ছে ও আমার থেকে? আর আমার থেকে কিছু একটা লুকিয়ে ওর কি লাভ হবে? ভাবতে ভাবতে খাবারটা কোনোমতে শেষ করে রুমে চলে আসি। তার কিছুক্ষণ পর আকাশ আসে। বিছানা থেকে ল্যাপটপটা তুলে নিয়ে সোফার উপর রাখে। তারপর বিছানা ঝেড়ে টেরে বালিশগুলো ঠিক করতে থাকে। আমি ড্রেসিং টেবিল বরাবর দাঁড়িয়ে ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছি। শোয়ার জন্যে বিছানা মোটামুটি প্রস্তুত হলে আকাশ বলল, বিছানা ঝেড়েছি, ঘুমাতে আসো সানা। অন্যদিনের মতো আমি আজ আকাশের কথায় সায় দিয়ে ঘুমাতে যাইনি। সং হয়ে আগের স্থানে দাঁড়িয়ে আছি। পুনর্বার আবারও ডাকে। আমি তাতেও জবাব দিইনি। এবার আকাশ ভ্রু কুঁচকে ফেলে বিছানা থেকে নেমে আমার কাছে আসে। ধীরস্থির গলায় বলল, কি হয়েছে সানা তোর? তুই আমার সাথে রাগ? এবার আমি আর চুপ থাকতে পারিনি। কথার সবকে জবাব তুলি। বললাম, রাগ হওয়ার কারণ তা তো তুই জানিস।
তা আবার জিজ্ঞেস করছিস কেন? সত্যি আমি জানি না সানা। প্লিজ বল, কেন রাগ করে আছিস? বলেই কাঁধে আলতো হাত রাখে। আমি কাঁধ ঝাঁকি দিয়ে ওর হাত দুটো সরিয়ে ফেলি। ওর থেকে দুকদম এগিয়ে রাগ রাগ গলায় বললাম, তুই আর আমার সাথে কথা বলবি না। আজব আমি কি করলাম? কারণ তো বলবি। আমি কিছুক্ষণ চুপ থাকি। তারপর জেদটাকে আর চেপে রাখতে না পেরে বলে উঠলাম, আমি নাকি তোর অনেক আপন। আমি তোর কাছে একমাত্র ব্যক্তি যাকে মনের কথাগুলো অনায়াসে বলতে পারিস এবং ভরসা করতে পারিস। তাহলে আজ সেই ভরসা কোথায় গেল? আকাশ বুঝতে পারল আসলে তাকে আমি কোনো ব্যাপারে বলতে চেয়েছি। সে এবার আর তর্কে গেল না। চুপচাপ বিছানার দিকে এগিয়ে যেয়ে বসে রইল। চোখ মুখে তার খানিকটা দ্বিধা। খানিকক্ষণ চুপ থাকার পর আমার দিকে তাকাল। আমি কৌতূহল চোখে তার দিকে তাকিয়ে। সে এবার চোখের চশমাটা ভালোভাবে এঁটে গলায় একটা খাকারি টানল। বলল, ধরো কোনো একজন মানুষ বিপদে আছে। সেই মানুষটা আবার একদিন তোমার সাথে প্রতারণা করেছে। তখন সেই মানুষটির বিপদের কথা শুনলে তোমার মাঝে কেমন অনুভূতি হবে? খুব ভালো অনুভূতি হবে। তখন তো আল্লাহর কাছে আরও চাইব ওই প্রতারককে আল্লাহ আরও কষ্ট দিক, খুব বেশি কষ্ট। কিন্তু হঠাৎ এরকম প্রসঙ্গ তোলার মানে? আকাশ জোরে একটা হাঁক ছাড়ে। আবারও এক ফোঁট চুপ থেকে তারপর বলল, আজও তোর খালাম্নি আমার চেম্বারে এসেছে এবং দেখাও করেছে। মুহূর্তে আমার ভেতরের চেতনাগুলো দপ করে জ্বলে উঠল। বললাম, কেন এসেছে? কিছু বলেছে? তেমন কিছু বলেনি। তবে যতটা মনে হলো উনি খুব বিপদে আছেন। বিপদ মানে? বিপদ সম্ভবত উনার ছেলে বউকে নিয়েই। তুরাব ভাইয়া বিয়ে করেছেন? মনে হয়। বিয়ে হয়েছে আবার বিপদেও পড়েছে। বুঝলাম না এর মানে। আচ্ছা তাহলে বিয়ে ওই জেনি মেয়েটাকে করেনি তো? বললাম, আকাশ, তুরাব ভাইয়া কাকে বিয়ে করেছে এ ব্যাপারে বললেন কিছু? না, তেমন কিছু বলেনি। জাস্ট বলল আমি অনেক বিপদে আছি বাবা। ছেলে বউটা আমার। অনুশোচিত হলাম বাবা। জীবনে কি করলাম? ক্ষমা করবে আমাকে? বলো ক্ষমা করবে? এসব বলেছে। আচ্ছা, কে ক্ষমা করবে? কার কথা বলছে? পরিষ্কার করে আমাকে উনি কিছুই বলেননি। উনার সাথে বেশিক্ষণ আলাপ করার সময় হয়নি। সময় ছিল অল্প। রোগী দেখার ফাঁকে উনার সাথে কথা হলো। পরে বললাম আন্টি ব্রেকের সময় বা ডিউটি শেষ হলে হাসপাতালে আসলে কথা বলা যাবে, তখন আমি ফ্রি থাকি। তবে যতটা মনে হচ্ছে ক্ষমার কথাটা সম্ভবত তোমাকেই উদ্দেশ্য করে বলা। আমাকে? আমার মনে হল, মানুষ দুই মুহূর্তে শত চেষ্টা করলেও চোখের পাতা এক করতে পারে না। যখন সে তার সবথেকে কাঙ্ক্ষিত কিছু হাতে পেয়ে যায়, আবার যখন সে তার চিরশত্রুর পতন দেখতে পায়, তখন এই দুটো মুহূর্ত তার জন্যে এত বেশি আনন্দের হয় যা সে নিজের মাঝে ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। ঠিক আমারও আজ তাই হয়েছে। অনেকটা আনন্দের মতন। যদিও খালামণির বিপদ সংকেতটা আকাশের মুখে শোনা, তারপরও মনের কোণে একটা শান্তি শান্তি বোধ হচ্ছে। এটিই দেখার জন্যে যেন এতদিন অপেক্ষা ছিলাম। রাতে এর ঢের খুশির তোরে একচিতেও ঘুম হয়নি। পরে শেষরাতে অনেক কষ্টে চোখের পাতা এক করি। ঘুম থেকে জাগতে জাগতে অনেকটা দেরি হয়ে যায়। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার প্রেগন্যান্ট অবস্থা এখন 6 মাস শেষ হয়ে 7 মাসে পা রেখেছে।
তাই অফিস থেকে গত 5 দিন আগে টানা 6 মাসের ছুটি কেটেছি। তাছাড়া ছুটি নিলেও কিছু কিছু আউটপুট কাজ তা এখন অনলাইনেই সেরে ফেলব ভাবছি। ঘুম থেকে জেগে দেখি আকাশ হাসপাতালে চলে গেছে। ব্রেকফাস্টটা হয়তো নিজ হাতেই করে নিয়েই খেয়ে চলে গেছে। এ কাজটা ও শুধু আজকে নয়, রোজই করে। সেই প্রথম থেকে, যবে থেকে তার সাথে আমার বিয়ে হয়েছে। আমার ঘুমে ডিস্টার্ব ফিল হবে ভেবে ও কোনোদিন আমাকে ঘুম থেকে জাগায়নি। মাঝে মাঝে নিজেই খুব কেঁদে দিই আকাশের এহেন কাণ্ডে। এমন মানুষ আজও পৃথিবীতে আছে? তা নিজেকে নিজেই প্রশ্ন করি, কিন্তু কোনো উত্তর মেলেনি। তারপর হাঁটি হাঁটি পায়ে বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়াই। বিম্রতা চোখে নিজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর অধোমুখে একটা মুচকি হাসি দিয়ে ফেলি। কিছু ভালো লাগা, ভালোবাসা, আবেশ মুহূর্তে আমার মন ছুঁয়ে যায়। তারপর পেটে আলতো হাত বুলাতে বুলাতে নিজে নিজেকেই বলতে থাকি, এই বেবি, তোমার আব্বুটা একদম পচা, খুবই পচা। জানো, আমাকে একটুও আদর দেয় না, সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবে। বাসায় আসলে সর্বপ্রথম পেট বরাবর মাথাটা নিয়ে তোমাকেই চুমু এঁটে দেয়, আমাকে একটাও দেয় না। খুব রাগ হয়, খুব। তুমি যখন আসবে তখন তোমার বাবাকে আমার হয়ে আচ্ছামত বকবে, ঠিক আছে? শোন বাবু, তোমার মাম্মাটকে এখন কে যেন ডাকছে, পরে এসে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, আমাদের আবার কথা হবে, বাই। রুম থেকে বেরিয়ে আমি অবাক। আমার শাশুড়ি মা, আফিয়া এবং আশাফ মিষ্টি, দই, মাছ, ফ্রুটস নিয়ে হাজির। আমি তড়িৎ হেঁটে যেয়ে মাকে জড়িয়ে ধরি। বললাম, আরে মা, আপনারা হঠাৎ আসার আগে আমাকে একটি বার কল করে বলবেন না? আকাশকে কল করে কালরাত বলেছি সানা। মা, আপনি যে আসবেন আকাশ তো এ ব্যাপারে কিছুই বলেনি। আচ্ছা, বলেনি, বেশ করেছে। এখন তো আসলাম, বলেই হেসে দেন। তারপর আবার বলেন, তা শুনো, আমি কিন্তু এসেছি আমার বৌমাকে দেখতে। আমি খুব খুশি হয়েছি মা আপনি যে এসছেন। আমি আকাশকে কতদিন জিজ্ঞেস করলাম মা কবে আসবে কবে আসবে, সে শুধু আশাই দিয়ে রাখল আমাকে। আকাশের দোষ নাই, আকাশ আমাকে অনেকবারই বলেছে। কিন্তু শুনলেই তো আফিয়ার পরশু পরীক্ষা শেষ হল। তার উপর আবার আশাফের 2 মাস পর পরীক্ষা শুরু হবে। মারে সংসারের কত ভেজাল একটা সামলালে আরেকটা সামলাতে কষ্ট হয়ে যায়। তাই এবার মোটামুটি সব ভেজাল শেষ করে এসেছি। তা যেটা বলতাম মা, এতদিন তোমার সমস্যা হয়নি তো কাজ করতে? না মা, সমস্যা হয়নি, চিন্তাই ছিলাম অনেক। যাক, এবার তো আমি আসলাম। আর শুনো, পরে সব কথা বলবো, আগে একটু রেস্ট নিই, খুব ক্লান্তি লাগছে। আচ্ছা মা, আপনি সোফায় গিয়ে বসুন, আমি সবকিছু ঠিকঠাক করছি। বলেই শ্যামা আপাকে ডাক দিয়ে মার আনা জিনিসপত্রগুলো কিচেনে নিয়ে যাই। তারপর রান্নায় হাত লাগাই। আফিয়াও আসে, রান্নায় কাজে হেল্প করতে আসে। এটা নিয়ে প্রচণ্ড নিষেধ করা সত্ত্বেও মেয়েটা আমাকে ধামাচাপা দিয়ে চুপ করিয়ে রাখে। এই সময় বেশি চালাক চালাক হতে যেও না তো, এই সময় তোমার সুস্থ থাকা দরকার। তুমি অসুস্থ হলে বেবি কিছু হবে। আর আমার ভাইপো ভাইঝির যদি কিছু হয় তাহলে আমি তোমাকে গুম করে দিব। হু, কি তেজি মেয়ে! পারলাম বা তার সাথে কথা বলে উঠতে। এভাবে আমাদের হাসিয়ানন্দের মুহূর্তগুলো কাটতে থাকে।
একদিন দুপুরে আকাশ খুব অস্থির মনে বাসা ফিরে এসেই হাতে থাকা ব্যাগটা টেবিলের উপর রেখে সোফায় ধপ্পাস করে বসে পড়ে অস্থির অস্থির মনে মাথার চুলগুলোয় হাত বুলিয়ে আমাকে ডাকতে থাকে। আমি তখন রুমে জামাকাপড় গোছাচ্ছিলাম। ওর ডাকার শব্দ শুনে ডাইনিংয়ে আসি। তখন মা নামাজে ছিল, আফিয়া গোসলে ছিল, আর আশাফ বোধহয় শুয়েছিল। আমি আকাশের কাছে যেতেই আকাই উঠে দাঁড়ায়, বলল, সানা, আজ তোমার খালামণি এসেছে। অনেক কথা হল। উনি সাংসারিক ভোগান্তিতে আছেন। ছেলেকে বিয়ে করিয়ে বউকে নিয়ে সন্তুষ্ট নয়। তোমার সাথে একটু দেখা করবে এবং অনেক নাকি কথা আছে তা তোমাকে বলবে, কিন্তু লজ্জায় আসতে পারছে না। তো আমি কি করব? সানা, তোমার খালামণিকে আগে যেমন ফুরফুরে দেখলাম এখন তার এক বিন্দুও নাই। মুখটা কেমন শীর্ণ, মুখে হাসি নেই। বলতে গেলে অনেকটা অসহায় অসহায় দেখাচ্ছে। তা তোমার মায়া হলো বুঝি? মায়া নয়, বয়সে বড়। আর কি খারাপ লাগলো একটু? একটা হিংস্র পশুর জন্যেও মায়া করা যায়, হিংস্র মানুষের জন্যে নয়। মনে রাখবে। বলেই খানিক থামি। আকাশ চুপ করে থাকে, কিছু বলেনি। তারপর আমি আবার বললাম, তা খেতে আসো, ভাত বেড়ে দিচ্ছি। মা খেয়েছে? হুম, সবার খাওয়া শেষ, তুমি বাকি। বলেই ডাইনিংয়ে চলে আসি। আকাশ খেতে আসে। খাওয়া শেষ করে আকাশ আমার একদম কাছে এসে বাহুতে আলতোভাবে হাত রাখে একটা উষ্ণ নিঃশ্বাস ছাড়ে। তারপর নরম কণ্ঠে বলল, সানা, আমি জানি তোমার খালামণি খুব অন্যায় করেছে, যেটা কখনো ক্ষমার যোগ্য নয়। কিন্তু আমি ভাবছি আমাদের সন্তানের কথা। তুমি এখন খুবই রিস্কি একটা সময় পার করছো। আরও একটা বিপদ সংকেত সামনে, আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়। এ সময়টা উচিত আমাদের অনেক সেমপেথি থাকা। আমি একেবারে বলছি না তুমি তোমার খালামণিকে ক্ষমা করে দাও। আমি বলছি অন্তত তুমি উনার সাথে একটি বার দেখা করো, যেহেতু উনি খুব করে চাইছেন। পরে ক্ষমা করো কি করো না ওটা তোমার সিদ্ধান্ত। অন্তত আমি আমার সন্তানের কথা ভেবে বলেছি। পৃথিবীতে মানুষ যদি সব অপরাধীর অপরাধকে ক্ষমা করে দিত, তাহলে অপরাধী আরও অপরাধ করার সুযোগ পেত আর দুর্বল মনের মানুষগুলো আরও বেশি আঘাত পেত। আমি তো বলছি না ক্ষমা করার কথা। ক্ষমা করা আর দেখা করা ওই একই কথা। দেখা করতে যাওয়া মানেই ক্ষমা করা। ওকে, তোমার সাথে পেরে ওঠা মুশকিল। আমি চোখে আকাশের দিকে তাকিয়ে থাকি। পরপর আরও 2 দিন কেটে যায়। ছোট্ট খালামণি আবারও নাকি আকাশের চেম্বারে আসে। এসেই আকুতি মিনতি ভরা গলায় আবারও কাঁদেকুটে একাকার। লাভ হয়নি। আকাশ আমার কথায় অটুট ছিল, কাজেই পাত্তা পায়নি। এভাবে দেখতে দেখতে 9 মাসের দরজায় টোকা পড়ে। এর মাঝে আমার শাশুড়ি কুমিল্লায় যে আশাফের পরীক্ষাটা দিয়ে আনে। আর আফিয়া তো আমার সাথেই ছিল। বলতে গেলে লাস্ট মাসগুলোতে আমাকে কেউই এক মুহূর্তের জন্যে একা ছাড়েনি। ডেলিভারি সময়টা খুবই কাছে। এই তো আর 5 দিন ফেরুলে ডেলিভারি টাইম, অথবা তার আগেও হতে পারে। ফিক্সড সময় নেই। কিন্তু আমার মনে কেমন যেন একটা ভয় ভয় কাজ করছে। প্রথম মা হতে যাচ্ছি। শুনলাম গর্ভপাতের সময় প্রতিটি মার জীবন খুবই রিস্কিতে থাকে। এমনও হয়েছে অনেকে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুও হয়েছে।
ভেবেই ফস করে একটা নিঃশ্বাস ছাড়ি। অস্থিরতার নিঃশ্বাস, বিষণ্ণ মনে আতঙ্কতার নিঃশ্বাস। তারপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় বেকনিতে যাই। দুপুরের ঝাঝা রোদটা মুহূর্তে চোখ মুখে টুংটাং করে ওঠে। গা জ্বলে যাওয়া অবস্থা। বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারিনি, তাই পেছনে ঘুরে দাঁড়াতেই মুহূর্তের মধ্যে আমার চোখমুখে একটা বিস্ময় রেখা ছুঁয়ে যায়। চরম বিস্ময়। সানা রে, সানা। মায়া মাখানো গলা। আকাশ দেয়নি আমার অ্যাড্রেস। অবশেষে এই মহিলাই আমার অ্যাড্রেসটা টুকে নিয়ে এই বাসায় চলে এলো। শেষ পর্যন্ত প্রতারকের ছায়ার সামনে পড়তেই হলো। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। খুব বাজে বিহেভ করেছি তোদের সাথে। তোর সংসার ভেঙেছি। বোনকে শেষ করে দিছি। পৃথিবীর সবথেকে জঘন্য কাজগুলো করেছি। আমি পাপী, অনেক বড় পাপী। আজ দেখ, আজ আমার সব শেষ হয়ে গেল। আমার ছেলেটার জীবনটা তছনছ হয়ে গেল। জেলের চারদেয়ালে বসে বসে আমার ছেলেটা খুব কাঁদছে। আমি আর সহ্য করতে পারতেছি না সানা। বলেই ভাঙ্গা গলায় উনি জোর আর্তনাদ করে উঠেন। উনার কান্নার আওয়াজ শুনে পাশের থেকে আমার শাশুড়ি, আফিয়া, আশাফ এবং শ্যামা আপা আমার রুমে চলে আসে। আমি চুপ হয়ে আগের মতোই দাঁড়িয়ে আছি। একফোঁড়ো কথা বলিনি। এই সানা, সানা রে, জিজ্ঞেস করবি না কেন জেলে গেল আমার ছেলে? চুপ থাকি, বললেন। কথা বলবি না তাই তো? তুই না বললেও আমি বলবো। তোর সাথে সংসার ভাঙ্গার পর জেনি নামের একটা মেয়েকে আমার ছেলেকে বিয়ে করাই। ছেলে যদিও প্রথম এতে আপত্তি করেছিল, কিন্তু ডিভোর্স পেপারে তোর সই দেখে ছেলে নিমিষে রাজি হয়ে যায়। আর বিয়ের পর ওই জেনি মেয়েটার আসল রূপ দেখতে পাই। পরে বুঝতে পারলাম ও আসলে আমার ছেলেকে ভালোবেসে বিয়ে করেনি। বিয়ে করেছে আমাদের সম্পত্তির লোভে। ছেলে বাসায় ফিরলে ঠোঁটের কোনায় দলিলের কথাই লেগে থাকত। তুরাবের নামে যা যা ওয়ারিশ আছে সব ওর নামে করে দিত। কিন্তু আমার ছেলে এর প্রতিপক্ষ হয়। প্রতিপক্ষ হওয়ার কারণে শুরু হয় তুরাবের উপর মানসিক টর্চার। কারণে অকারণে আমার ছেলের দোষ ধরা শুরু করে। আমার দোষ ধরা শুরু করে। ভুল করিনি তারপরও বলে ভুল করেছি। এ নিয়ে আশপাশের মানুষদের জড়ো করে। উনাদের সামনে কাঁদে। মিথ্য বাহানা করে নিজেই ব্লাউজ ছিঁড়ে বলে আমরা ওকে মেরেছি। ওর হাত পুড়ে দিয়েছি। ওর কথা সবাই বিশ্বাস করে ফেলে। সবাই আমাদেরই খারাপ ভাবতে শুরু করে। এভাবে চলতে চলতে আমার ছেলেটা তিতে হয়ে ওঠে। ধৈর্যের সীমা হারিয়ে ফেলে। একদিন সত্যি সত্যিই আমার ছেলে রাগে ক্ষোভে ওর গায়ে হাত তোলে। সেদিন ওর সে কি চিৎকার! চিৎকার দিতে দিতে আবারও আশপাশের সবাইকে জড়ো করে ফেলে। সবাই বলে আমার ছেলের নামে এবার নারী নির্যাতন কেস করতে। ও তাই করতে উঠে লেগে যায়। অতঃপর নারী নির্যাতন কেস করেই ফেলে। আইন তা মঞ্জুর করে। আমার ছেলেকে জেলে নিয়ে যায়। আজ 7 দিন হলো তুরাব জেলে। এখন বুঝলাম আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। খুব অনুতপ্ত আমি। মারে মা, তোর সাথে করা জঘন্য অন্যায়ের শাস্তি পাচ্ছি। মনকে মানাতে পারছি না। কত চেষ্টা করলাম তোর সাথে যোগাযোগ করতে, কিন্তু সাহস হয়নি সরাসরি যোগাযোগ করতে। পরে উপায় আর না পেয়ে আকাশের চেম্বারে আসি। আকাশও আমায় রিক্ত হাতে ফিরিয়ে দেয়। অতঃপর আজ অনেক কষ্টে আকাশের অ্যাসিস্ট্যান্ট থেকে তোর অ্যাড্রেসটা টুকে নিই। জানলাম আকাশের সাথে তোর বিয়ে হলো। সব লজ্জা,
অভিমান বিসর্জন দিয়ে তোর কাছে ছুটে চলে এলাম। করবি ক্ষমা আমাকে? এবার আমি মুখ খুলি। খুব অভিমান গলায় বললাম, দোষ আপনার একার নয়। যার সাথে বিয়ে হলো ওই মানুষটাকেই চিনতে পারলাম না। তুরাবের একটাই সমস্যা, দিন শেষে ও আমার কথাই রাখে। আর আজ ছেলেটার আমার জীবন। আবারও হাউমাউ কেঁদে ওঠেন। আমার শাশুড়ি খালামণির কাছে এসে উনার কাঁধে শক্ত করে চেপে ধরেন। সান্ত্বনা গলায় বলেন, আপা প্লিজ, মন খারাপ করবেন না। এটা হয়তো কপালে ছিল। কপালে নয়, এটা আমার পাপের ফল। সানা, আমাকে ক্ষমা করে দে। এই দুহাত জোর করে বলছি। আমি দুকদম পিছু হাঁটে দাঁড়াই। বললাম, হাত নামান। ক্ষমা শব্দটা আমার মুখে কখনো উদিত হবে কিনা জানি না, তবে আপনার ছেলেকে জেল থেকে ছাড়ার ব্যবস্থা করব। কারণ আমি এতটা অকৃতজ্ঞ নই। আপনারা এইভাবে হোক অথবা ওইভাবে হোক একসময় আমাদের সংসারটা চালিয়েছিলেন। চড়াই উতরাই মানুষের জীবন। এই জীবনে কত সুখ দুঃখের খেলা। জীবনে কিছু মুহূর্ত আসে মানুষকে ভেঙ্গে গুড়িয়ে ফেলতে, আবার কিছু মুহূর্ত আসে ওই মুহূর্তগুলোয় থেকে মানুষকে অসীম শক্তিমান করতে। যখন সে খুব শক্তিমান হয়ে যায় তখন তার জীবনের সফলতার মুখগুলো একের পর এক দরজায় কড়া নাড়তে থাকে। দুঃখের মুহূর্তগুলোর মুহূর্তে মুছে যে সুখের ছায় মুড়িয়ে যায়। পৃথিবীটা আজ খুব শান্ত সেই সুখানুভূতিতে। সে অধীর ব্যাকুলতায় বসে আছে নতুন শিশুর আগমনী বার্তায়। চারদিক এক চাঞ্চল্যকর অনুভূতি। ভ্যাপসা করা গরমের সূর্যটাও আজ স্নিগ্ধ, মৃদু রোদ ছড়িয়ে পূবকাশে বসে আছে। গাছ, পাতা, ফুল, পাখি সব এক জায়গায় স্থবির। সবার অপেক্ষা, আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পৃথিবীকে অবাক করে দিয়ে জন্ম হল এক নবজাতকের। নবজাতকের কান্নার শব্দে দরজা ঠেলে আকাশ দৌড়ে ভেতরে আসে। তারপর এক এক করে মা আফিয়া, আশাফও আসে। আমি নিঃশক্তি শরীরে অসারভাবে কেবিনে শুয়ে আছি। আকাশ নবজাতককে হাতে নিয়ে মার কোলে তুলে দেয়। মা আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকেন, আলহামদুলিল্লাহ, আমার দাদুভাই হয়েছে। আকাশ, এই আকাশ, আমার দাদুভাই তো মনে হয় একেবারেই তার নানুর অবিকলে হয়েছে। শাশুড়ি মা আমার মাকে কখনো সরাসরি দেখেনি। উনাকে আমার মার ফটো একবার মোবাইলে দেখিয়েছিলাম, তাই সেই ছবিটা স্মরণ করে নবজাতকের চেহারার মিলাচ্ছেন। আজ যদি আমার মা উনার নাতনিকে দেখতে পেত কত যে খুশি হতো। উনার নাতনি উনার মতে হয়েছে শুনলে তো আরো খুশি। কিন্তু আফসোস, আজ আমার মা নেই। আমার বাচ্চা তার নানুকে দেখতে পেল না। ভাবনার মাঝেই চোখের দুকোল বেয়ে 2 ফোঁটা অশ্রু বেরিয়ে আসে। চোখের পানি সবাই দেখে ফেলবে ভেবে তোরহর হাত উঠাই চোখের পানি মুছতে। কিন্তু অসার শরীরটা হাত উঠানোর এক বিন্দুও শক্তি পায়নি। অসারভাবে হাত বিছানায় পড়ে রইল। জানি না আকাশ কিভাবে বুঝল। সে টপ করে তার হাতটা বাড়িয়ে দিয়ে আমার চোখের পানি মুছে দেয়। ভাগ্য ভালো কেউ রুমে ছিল না। মা বাবুকে কোলে তুলে কান্না থামাতে তখনই বাইরে চলে যায়। আমি বিস্ময় চোখে ওর দিকে তাকিয়ে থাকি। ও হেসে ফেলে বলল, মার কথা খুব মনে পড়েছে, তাই না? আমি এবার মুখ খুলতে ঠোঁট নাড়ব তার আগেই আকাশ আবার বলল, তুই মুখে না বললেও আমি তোর চোখের ভাষা বুঝি সানা। আমি এবার চোখের চাহনি ছলছলে করে ফেলি। খুশিতে যেন এক্ষুনি কেঁদে ফেলব।
আকাশ চুপিসারে সেই চোখে এসে আলতো চুমু লাগায়। আমি শিউরে উঠি। তারপর মাথায় হাত বুলিয়ে দেয়। বলল, খুব উইক লাগছে। আমি আলতো মাথা নাড়ি। আকাশ কিছুক্ষণ চুপ থেকে দৃঢ় একটা শ্বাস ছাড়ে। মেয়ে গলায় বলল, একটা বাবা ডাক শোনানোর জন্যে কত কষ্ট করেছিস, তার প্রতিদান আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে শোধ হবে না। আর শোন, তুই আজ আমাকে জীবনের সবথেকে সেরা উপহার দিলি, আমিও তোকে আজ সারপ্রাইজ করব। ফের উৎসুক চোখে আকাশের দিকে তাকাই। আকাশ একটা ডেভিল হাসি দিয়ে বলল, বলবো তো বাবা, একটু ধৈর্য ধর না। আমি ঠোঁট ছড়িয়ে হেসে দিই। আকাশ তার পকেট থেকে একটা সাদা শপিং ব্যাগ বের করে তা আমার সামনে তুলে ধরল। বলল, দেখ তো ব্যাগটা চিনতে পারছিস কি না? আমি ভ্রু কুঁচকে ব্যাগটির দিকে তাকাই। এটা তো সেই ব্যাগ যেটা একদিন আকাশ, আমি, রিনতি এবং টোয়া শ্যামলী শপিং মল থেকে আসার সময় আমার হাতে ধরিয়ে দিয়েছিল। এটার কথা তো এতদিন আমার খেয়ালই ছিল না। ইসস কোথায় রাখলাম তাও মনে ছিল না। আকাশ আবার এটা কই থেকে টুকিয়ে নিল। এবার আমি না চাইতেও শরীরের সর্বশক্তি দিয়ে মুখে ফসরা তুলি। আকাশ, এটা কোথায় পেয়েছিস? ও কথার অ্যান্সার পড়ে করছি। আগে আমায় এটা বল, সেদিন তোকে এই ব্যাগটা দেওয়ার পর খুলে দেখলি না কেন? ইভেন পরেও আর দেখসনি? এতই উপেক্ষিত ছিল আমার ভালোবাসা? বুঝলাম, আসলে তুই আমায় মন থেকে ভালোই বাসতে পারসনি। আরে না আকাশ, কি বলছিস? আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। আসলে কতটা ট্রমার মধ্যে ছিলাম সত্যি ব্যাপারটা মাথায় আসেনি। যাক, যাই হলো, অন্তত ভালোবাসি কথাটা তো মুখ দিয়ে শুনতে পেলাম। এটাই বসি। বলেই আকাশ মুখে দুষ্ট হাসি টানে। আমি লজ্জা পেয়ে যাই। আকাশ বলল, আমি তোর বাসায় যখন পড়াতে গিয়েছি তখন তোর টেবিলের ড্রয়ারে এটা পেয়েছি। তুই যে এটা খুলে দেখিসনি, আমি খুব কষ্ট পাই। তারপর এটা নিজের কাছে রেখে দিই। ভাবলাম কোনো একসময় এটা নিয়ে তোর কাছে প্রশ্ন তুলব, আজ তুললাম। আমি অপরাধ ভঙ্গিতে, আইম সরি আকাশ। সরি বলা লাগবে না বোকা, আমি বুঝতে পেরেছি। আমরা হাসপাতালের সিট কেটে বাসায় আসার পর দারোয়ান থেকে জানতে পারি টোয়া এখানে এসেছে আমার খোঁজ করতে। কিন্তু আমি হাসপাতালে থাকার কারণে টোয়া আমাদের আর পায়নি। টোয়া দারোয়ানের থেকে আমার নাম্বার চায়, কিন্তু দারোয়ান টোয়াকে অপরিচিত জাস্টিফাই করে আর আমাদলোর নাম্বার দেয়নি। এখন প্রচণ্ড রাগ হচ্ছে এই দারোয়ানের উপর। এটা কি কাজ করলেন উনি? টোয়া আবার আসবে? টোয়াকে যদি আর না পাই? 1.5-2 বছর পর খোঁজ পেলাম আর এই দারোয়ান। ইচ্ছে হয় এখনই উনার নাকটা ফাটিয়ে দিই। সানা, এত অস্থির হচ্ছিস কেন? আকাশের কথায় ওর দিকে ফিরি। আকাশ বলল, ও যেহেতু আমাদের নাম্বার চাইছে, হয়তো আমাদের নাম্বার ওর থেকে হারিয়ে গেছে। এখন এটা করা যায়, ওর আগের নাম্বারটা আমাদের কাছে যেহেতু আছে, ওই নাম্বারে ট্রাই করে দেখতে পারি, যদি ওপেন থাকে। আমি আকাশের কথার পিঠে আর কিছু বললাম না, চুপ করে রইলাম। আকাশ মোবাইল হাতে নেয় টোয়াকে কল লড়তে। আমি কৌতূহল দৃষ্টিতে আকাশের ফোনের দিকে তাকিয়ে। আকাশ ফোনটা কানের কাছে নেয়। মুহূর্তেই আকাশ বলে উঠল, কল ঢুকতেছে সানা। আলহামদুলিল্লাহ। আমার কাছে দে মোবাইলটা। আমি আকাশের থেকে মোবাইলটা হাতে নিই। টোয়া কল রিসিভ করেছে। বললাম, হ্যালো টোয়া, কোথায় তুই?
কোথায় রে দোস? প্লিজ তাড়াতাড়ি আমাদের বাসায় আয়। ওপাশ থেকে টোয়ার কণ্ঠস্বরটা খুব ভারী শোনালো। বলল, আজকেই আসব। সন্ধ্যের দিকে টোয়া বাসায় আসে, সাথে তার বোন। টোয়ার দিকে আমি কিছুক্ষণ তাকিয়ে 2 মিনিটের জন্যে থম ধরে দাঁড়িয়ে থাকি। 2টা বছরে এর কেমন পরিবর্তন! চেহারাটা শুকনা, চোখের মণিতে বিরোধহীন ক্লান্তির ভাব, চুলগুলো উস্কো খুস্কো, প্রাণোচ্ছল মুখটা এখন মলিনতায় ভরা। আগের টোয়া আর এই টোয়া খুব যেন তফাত। ঠাহরে আসছে না। এগিয়ে টোয়ার গাল দুটো আমার হাতের মুঠোয় কোষ করে ধরি। আবেগ এবং অস্থির জড়ানো গলায় বললাম, টোয়া, হঠাৎ কোথায় উধাও হয়ে গেলি? তোর ফোন বন্ধ ছিল কেন? তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? টোয়া আলতো আমার হাতজোড়া সরিয়ে নিয়ে সাবলীল গলায় বলল, সানা, আমার বাবা মারা গেছেন। আঙ্কেল মারা গেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। কবে? সেই 2 বছর আগে। 2 বছর আগে? আমি জানলাম না। তোকে বললাম না? চট্টগ্রাম আমার এক মামার বাড়ি আছে। সেই মামার বাড়ি যাওয়ার পর বাবা ওখানেই মারা যান। আর চট্টগ্রাম যাওয়ার পথেই সেই দিন আমার ফোনটা চুরি হয়ে যায়। সবার নাম্বার হারিয়ে যায়। মানলাম চট্টগ্রাম যেতে ফোন চুরি হয়েছে। তা কুমিল্লায় এসে আবার আমাদের খোঁজ নিসনি কেন? এ কথার পিঠে টোয়ার ভাবভঙ্গিটা কেমন হতাশ হতাশ দেখাচ্ছে। দ্বিধান্বিত গলায় বলল, আসলে বাবার মৃত্যুর পর মামার বাসা থেকে মামা আর কোথাও যেতে দেননি। তাই আর কোথাও যাইনি। মামির সাথে থেকেছি, সময় কেটেছে, তাই আর কি ভালোই ছিলাম। বলেই টোয়া হাসার চেষ্টা করে। টোয়ার কথা বলার ভঙ্গিতে একটুখানি লীন নেই, খুবই নরমাল। কিন্তু তার চোখজোড়ার আড়লে লেগে আছে কত অপ্রকাশিত কথা, যা সে আমাকে চক্ষুলজ্জায় বলছে না বা বলতে পারছে না। আমি যতটুকু জানি ওর মামি ভালো না। জঙ্গল টাইপ মহিলা, ঠোঁট পাতলা। না জানি এই 2টা বছরে এই বাবা মরা মেয়ে দুটোকে কতই না কষ্ট দিয়েছে। না হলে চেহারা, বেশভূষে এমন কুশ্রী দেখা যেত না। তবে কষ্ট, ওর বিপদে আমি ওর পাশে থাকতে পারলাম না। আর যেখানে ও আমার খারাপ মুহূর্তগুলোতে আমাকে আঁকড়ে ধরেছে, ভেবেই কষ্টমাখা একটা নিঃশ্বাস ছাড়ি। টোয়া হেসে উঠে আমার বাম পাশে শোয়া বাবুর দিকে তাকিয়ে এগিয়ে যেয়ে বাবুকে মুহূর্তে কোলে তুলে নেয়। বলল, মাশাল্লাহ বাবু তো খুব সুন্দর রে। একদম তোর মতো, না না আন্টির মতো। আকাশের চেহারা তো একদমই পায়নি। উম্মা, বাব্বা। উহু, বাব্বা কান্না করতেছে। নাম কি রেখেছিস? নাম ঠিক করিনি। তাড়াতাড়ি ঠিক করিস। তোর এবং আকাশের সাথে মিলিয়ে রাখিস। আমি টোয়ার কথায় আর মনোযোগ দিইনি। আমার মনোযোগ শীর্ণ দেহের পাংশুটে মুখের স্নেহার, টোয়ার ছোট্ট বোন দিকে। শুষ্ক চোখে উড়ন্ত চুলে ড্রেসিং টেবিলের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। তাকে দুহাতে জড়িয়ে এনে আমার বুকের সাথে লাগিয়ে নিই। স্নেহার হার্টবিট দ্রুতগতিতে উঠানামা করছে। খুব ক্লান্তি বোধ হয়। আলতো মাথাটা তার মুখের দিকে নামিয়ে মৃদু গলায় বললাম, কিছু খেয়েছিস স্নেহা? স্নেহা দুপাশে মাথা নাড়ে। আজ থেকে আমার এখানে থাকবি, ঠিক আছে? স্নেহা উপরে নিচে মাথা ঝাঁকায়। এবার আমার দুচোখ দিঘির মতো ভরে যায়। অনেক কষ্টে নিজেকে সামলে টোয়ার দিকে ফের তাকাই। বললাম, টোয়া,
আমি তোর জন্যে ভালো একটা চাকরি খুঁজব, ঠিক আছে? টোয়া মুহূর্তে খুশিতে টগবগিয়ে ওঠে। বলল, তুই তো এখন বিসিএস ক্যাডার। চাকরি পেতে এখন আমার আর কোনো টেনশন নেই। আমি হেসে উঠি আর মনে মনে ভাবি, যে মেয়ের মুখ থেকে কথা ফসকাতে 1 সেকেন্ডও দেরি হতো না, আজ সেই মেয়েটা এতটা গম্ভীর কেন? হ্যাঁ, বিশ্বাস করা যায়? একদমই না। তবে হ্যাঁ, মানতে নারাজ থাকলেও অবিশ্বাসের কিছু নয়, কোনো খারাপ পরিস্থিতিও একসময় স্বাভাবিক মানুষটাকে নিমিষে অস্বাভাবিক করে দিতে পারে। ভাবনার মাঝেই আকাশ রুমে প্রবেশ করে। টোয়াকে দেখে প্রথমে কিছুটা অবাক হলেও পরে মুখে হাসি ছড়িয়ে দিয়ে বলল, আরে টোয়া যে, কেমন আছিস তুই? অনেক দিন পর দেখলাম। আমি ভালো। তুই? ভালো। তবে আজ একটু বেশিই ভালো। কেন? এখন তোর কোলে যে বেবিটা, তার জন্যে। টোয়া নৈশব্দে হাসে, যে হাসিতে কোনো আওয়াজ নেই, একদম শীতল। আকাশ বলল, ও সানা, শোন। তুরাবের জামিন হয়েছে। যতটুকু কর্তব্য তা করেছি এবং করব। তবে ক্ষমা শব্দটি মন থেকে কখনোই উদিত হবে না। এ কথার তোরে টোয়া আমার ডানহাতটা শক্ত করে চেপে ধরে। অর্থাৎ নিষ্ঠুর আপন মানুষগুলো কখনোই ক্ষমার যোগ্য নয়। তাহলে টোয়াও তার মামির দ্বারা খুব কষ্ট পেয়েছে। হয়তো হ্যাঁ। তবে আমি আছি টোয়া, সব সময় তোর পাশে। সমাপ্তি। স্বপ্নময় ভালোবাসা। রোকসানা আক্তার। স্পেশাল পর্ব। চড়াই উতরাই মানুষের জীবন। এই জীবনে কত সুখ দুঃখের খেলা। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা মানুষকে ভেঙ্গে গুড়িয়ে দেয়। আবার দেখা যায় ওই গুড়িয়ে যাওয়া মুহূর্তগুলোয় থেকে তারা উঠে দাঁড়ানোর শক্তি পায়। যখন খুব শক্তিমান হয়ে ওঠে তখন জীবনের সফলতার মুখগুলো একের পর এক দেখা দেয়। গুছে যায় দুঃখ। তারা সুখ কুড়াতেই ব্যস্ত হয়ে যায়। আজ আমারও মনে হচ্ছে আমি সেই তাদের মধ্যে একজন। মা নামক শব্দে এই প্রথম নিজেকে পরিচিত করতে পেরে আজ নিজেকে পৃথিবীর সবথেকে সুখী মনে হচ্ছে। খুব সুখী। এমন সুখানুভূতি আর দ্বিতীয়টি এসছে কিনা জানি না। আমি নবজাতকের পাশে শুয়ে আছি। সে ছোট ছোট হাত পা নেড়ে নেড়ে কাঁদছে। আমি তুখোর চোখে তার দিকে তাকিয়ে আছি। সে কাঁদছে। এতে কষ্ট হচ্ছে। এ নিয়ে আমার ভাবান্তর নেই। ওর ওই মিয়ে মিয়ে কান্না করাটা আমার খুব ভালো লাগছে। কেন লাগছে তা জানি না, তবে ভালো লাগছে। আমার শাশুড়ি নবজাতককে পরম স্নেহে কোলে তুলে নেন। দুলাতে দুলাতে বলেন, ওহ কান্না করে না দাদা ভাই। কান্না করে না। তারপরও কাঁদছে। থামছে না। আমার শাশুড়ি কান্না থামাতে ব্যর্থ হয়ে যেয়ে তারপর বাবুকে আবার আমার কোলে তুলে দিয়ে বলেন, ওকে শাল দুধ খাওয়াও বৌমা। আমি উনার কথায় সায় দিই। তারপর উনি আবার বললেন, আমরা বাইরে যাচ্ছি তাহলে। থাকো। জি আচ্ছা। তারপর মা, আফিয়া এবং আশাফ কেবিন থেকে বেরিয়ে যায়। উনারা বেরিয়ে যাও পর বাবুর মুখের ভেতর একটা শাল দুধের বোটা ঢুকিয়ে দিই, মুহূর্তেই বাবু শীতল হয়ে যায়। এখন নিঃশ্বাস নেওয়ার শব্দও শোনা যাচ্ছে না। ঘুমিয়ে গেছে হয়তো। তাহলে এতক্ষণে মায়ের দুধ খেতেই খুব কেঁদেছিল। ভাবনার মাঝেই আকাশ ওষুধ নিয়ে ভেতরে প্রবেশ করে। আমি অপ্রস্তুত হয়ে পড়ি। তরহর বুকের ওড়নাটা নামিয়ে নিই।
আকাশও কিছুটা সংকোচ বোধ করে। সেই দৃষ্টিটা অন্যদিকে করে টেবিলের উপর ওষুধের প্যাকেটটা রাখে। তারপর গলায় খাকারি টেনে আমার বেডশিটের দিকে মুভ করে। এখন আমি ফিটফাট। আকাশ আমার দিকে তাকিয়ে খানিকটা হাসার চেষ্টা করে। তারপর আমার কাছে এসে আলতো গালে হাত রেখে নরম গলায় বলল, এখন কেমন ফিল লাগছে সানা? আমি মৃদু মাথা নাড়ি। অর্থাৎ ভালো। আকাশ একটা শান্তির হাসি দেয়। তারপর বাবুর দিকে তাকিয়ে বলল, বাবু ঘুমিয়ে গেছে? হু। আকাশ দৃঢ় একটা নিঃশ্বাস ছাড়ে। আমার দুই কাঁধ তার দিকে কিঞ্চিত টেনে নিয়ে কপালে একটা চুম্বন এঁকে দেয়। বলল, বাবা হলাম আমি আজ বড্ড খুশি সানা। জীবনের সবথেকে শ্রেষ্ঠ উপহার দিলে। লাভু। আকাশের কথাগুলোয় গভীরতা অনেক। কিছুটা অনুভূতির ভালোবাসা। আবার বলল, আর শুনো, এখন তুমি শুয়ে পড়ো। এমনিতে খুব উইক। তুমি কিছুটা ঠিক হলে ইনশাল্লাহ আমরা কালক বাসায় ব্যাক করব। আমি শব্দ তুলিনি। নৈশব্দে সম্মতি প্রদান করি। হাসপাতাল থেকে বাবুকে নিয়ে বাসায় আসার ঠিক 2 দিন পরই আবার খালামণি এবং তুরাব ভাইয়া আমাদের বাসায় এসে হাজির হয়। তুরাব ভাইয়াকে দেখে মোটামুটি আন্দাজ করতে পারলাম উনি জেল থেকে ছাড়া পেলেন। তবে এখানে উনাদের আশাটা আমি কিছুতেই মানতে পারিনি। সেদিনই তো খালামণিকে বলে দিলাম যে উনাদের সাথে দেখা করার আমার একদমই ইচ্ছে নেই। উনাদের যা বলার প্রয়োজন তা ফোন করে বলতে। তারপরও কেন আসলো? আকুতি, অনুশোচনায় কি উনারা আমার মার মৃত্যুর কথা আমাকে ভুলাতে পারবে? কখনো না। মরে গেলেও না। খালামণি কৃতজ্ঞতা স্বরে বললেন, ধন্যবাদ সানা। থানায় তুই দরখাস্ত করাতে তুরাবের জামিন হয়ে গেছে। আমি কিছু বলিনি। জাস্ট চুপ করে থাকি। তখন তুরাব নামের ওই লোকটি ঠিক তখন আমার সামনে এসে দাঁড়ায়। আমি হালচোখে উনার দিকে তাকাই। মুহূর্তেই মনে কোণে একটা আক্ষেপ সুর বেজে ওঠে। এই সেই লোক, যেই লোকের জন্যে কৈশোর থেকে হৃদয় একটু একটু ভালোবাসার বিন্দু পুষে রেখেছিলাম। একসময় সেই ছোট্ট বিন্দুগুলো অনেক বড় হয়। ভাবলাম এই বুঝি ভালোবাসা প্রকাশ করার সময় হয়ে এলো। কিন্তু সময়টা আর এলো না, সেখানেই থমকে গেল। সব ভালো লাগা, ভালোবাসা, আবেগ দেয়ালের এপাশেই পড়ে রইল। ও পাশের মানুষটির কাছে ঠিক পৌঁছাল না। লোকটি কেমন, কিরকম সবকিছুই অবচেতন হয়ে রইল আজও। মাঝে মাঝে এসব নিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করি। আচ্ছা, কাকে আমি এতটা ভালোবেসেছিলাম? ঠিক তাকে, যার একটা ভার্জিন মেয়ে প্রয়োজন ছিল। যে কোনো বিষয় ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখেই সব বিশ্বাস করে ফেলে। আর ছোট্ট বাচ্চাদের মতো মার কথায় কথায় রফা তুলে। আফসোস, বড়ই আফসোস। সানা, আইম সরি। তুরাব ভাইয়ার কথায় আমার ভাবনার গোচর কাটে। উনি ফোন কেটে আবার বলেন, সেদিন তোমার সাথে আমি খুব বাজে বিহেভ করে ফেলেছি, তোমাকে ভালোভাবে না বুঝে, না শুনে। এখন নিজেই এর জন্যে খুবই অনুতপ্ত। অথচ আজ বুঝতে পারলাম কতটা ভুল করে ফেললাম। সবথেকে বড় কষ্ট তোমাকে হারিয়ে ফেলে। সেদিন এতটাই অবিশ্বাস আর এতটাই ঘৃণা হলো মার কথা মতো জেনিকেই বিয়ে করে ফেলি। আর আজ কি হয়ে গেল? জীবনটা পুরা তছনছ। যে ভালো সে অন্যকে নিয়ে কখনো খারাপ চিন্তা করে না।
যদিও ভুলবশত হয়ে যায় তবে তা ভালোভাবে খুঁটিয়ে দেখে তারপর অন্যের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। নেগেটিভ মাইন্ডের মানুষগুলারই নেগেটিভ ধারণা করে। যার সাথে আমার বিয়ে হয়েছে, আকাশ, আমার বন্ধুই ছিল। ডিভোর্স পেপারে যখন সই করি তখনও সেই আমার বন্ধু ছিল। সে আমাকে সেই কলেজ লাইফ থেকে ভালোবেসে এসেছে। আর আমি কি না একজন নিষ্ঠুর মানুষের জন্যে তার ভালোবাসার মূল্য দিতে জানিনি। তুরাব ভাই বলে সারাক্ষণ স্বপ্ন দেখেছি। এখন বুঝতে পারলাম তখন কতটা যে ভুল করলাম। তবে নাও আই এম সো হ্যাপি আকাশের মতো একটা ছেলেকে লাইফ পার্টনার হিসেবে পেয়ে। তুরাব চুপ করে থাকে। তা যাকে বিয়ে করেছেন সে ভার্জিন নিশ্চয়ই? হঠাৎ আমার এহেন কথায় পাশে থাকা সবাই আমার দিকে হতচকিতে তাকায়। এ কথাটি যাকে উদ্দেশ্য করে বলা উনি তেমন প্রতিক্রিয়া দেখালনি। আগের মতোই স্বাভাবিক ভঙ্গিমায় দাঁড়িয়ে। উনার কাছে এ কথাটি পুরনো, তাই অবাক হওয়ার মতো কিছুই ছিল না উনার মাঝে। কয়েক সেকেন্ড এভাবে থাকার তারপর আস্তে গলায় বলেন, না। কেন আপনি তো বললেন আপনি ভার্জিন ছাড়া বিয়েই করবেন না। এখন এটা যে বললেন আমার তো বিশ্বাসই হচ্ছে না। চুপ করে থাকেন। জবাব প্রদান করেননি। আর জবাব দিবেনই বা কি করে? জবাব দেওয়ার মতো সে মুখ কি আর আছে? আমি প্রসঙ্গটা পাল্টে ফেলি। হাত ছেড়ে বললাম, তা এখানে কেন এলেন? ধন্যবাদ দিতে? না। তাহলে? সরি বলতে। সরিটা বর্তমানে অহরহ। কিঞ্চিত ভুলেও সরি। কিছু ভুলে সরি কেন? ক্ষমা চাইলেও তা কখনো ক্ষমার যোগ্য হয় না। কখনোই না। ও তাহলে কখনোই ক্ষমা করবে না? সেটাই বলতে চাইছ? চুপ হয়ে থাকি। বললেন, গুড। তবে সত্য কথা কি জানো? আন্টির মৃত্যুর জন্যে আমরা কেউই দায়ী নই। আন্টির যে এই অবস্থা হবে তা কি আমরা আগে জানতাম? নাকি জেনেছি? নাথিং। তারপরও তুমি উনার মৃত্যুর জন্যে আমাকে এবং মাকে দায়ী করছ। মানুষ মানুষকে হাতে মারে না, মারে মনে। আর মন মরে গেলে শরীরটা আর থাকে না। বাই দ্য ওয়ে, আপনাকে আবার এসব বলছি কেন? আপনারা তো আবার মন কি জিনিস তা বুঝেন না। তা এসছেন কাজিনের বাসায়, কিছু খেয়ে যান। পরে বাসা থেকে বেরিয়ে বলবেন তাড়িয়ে দিছি। ক্রুদ্ধ, খুব ক্রুদ্ধ এবং কষ্ট। এখন এমনটা হওয়া খালামণির এবং তুরাব ভাইয়ার জন্যে খুব স্বাভাবিক। কারণ একসময় আমিও এমন হয়েছিলাম। তবে মা শুধু কষ্টটা পেয়েছেন, রাগটা নয়। রাগটা পেলে মা হয়তো বেঁচে যেতেন। কারণ রাগটা মানুষকে শক্ত হতে শেখায়, মরতে নয়। খালামণি এগিয়ে আসেন। কষ্টভরা গলায় বলেন, তুই এতটা পাষাণ? আমার বোন তো এমন ছিল না রে। সানা, আমরা জানি আমাদের অনেক ভুল ছিল। বারবার ক্ষমা চাইতে আসি। তাই বলে এতটা কার্পণ্যতা তুই করতে পারিস? আমি দুঃখিত খালামণি। তারপরও আপনাদের কাছে আমার জোর রিকোয়েস্ট, প্লিজ আমার কাছে ক্ষমা চাইতে আর আসবেন না। আসি। বলেই আকাশের কোল থেকে বাবুকে আমার কোলে তুলে নিয়ে রুমে চলে আসি। মনে একটু বেশিই কষ্ট ছিল, তাই না বলে থাকতে পারলাম না। তার কিছুক্ষণ পর উনারা আশাহত হয়ে বাসা থেকে বেরিয়ে যান। উনারা চলে যাবার পর আকাশ রুমে ঢুকে চশমা খুলতে খুলতে বলল,
একটু বেশি বাজে বিহেভ করে ফেলেছি আমরা। আমি আকাশের কথা শুনলেও তাতে কর্ণপাত করিনি। বাবুর সাথে উকিঝুঁকি খেলাই মত। আকাশ এবার বলার স্বর কিছুটা তরল করে আলতো পায়ে বিছানার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আচ্ছা সানা, তুমি আমাকে একটা কথা বলো তো। আমি ফের আকাশের দিকে তাকাই। তোমার খালামণি নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাইতে এলো, ইভেন আজ তুরাবো এলো, তারপরও তোমার মাঝে এতটা দৃঢ়তা ভাব কেন? তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতদিনে ক্ষমা কেন তার উপরেরটাও করত। তুমি যে খুব শক্ত মনের আজ বুঝতে পারলাম। যে তিলে তিলে পুড়ে সেই বুঝে কষ্টটা কি। পরিস্থিতি মানুষকে সব বদলে দিতে পারে। অন্তত আমার মার জন্যে কারো সাথে আপোষ নেই। পৃথিবীতে বাবা ছাড়া মাকে আঁকড়ে ধরে থেকেছিলাম। সে মাটাও চলে গেল। একা হয়ে গেলাম পুরো। তখন বুঝলাম কে আপন কে পর। এখন বিপদে পড়ে স্বার্থন্বেষী মানুষগুলো নিজের ভুল বুঝেছে। পরে দেখবা ওরা সেই আগের মতোই স্বার্থপর হয়ে গেছে। এই শ্রেণীর মানুষরা আমার কড়িগণ্ডায় মুখস্থ। যাই হোক, এই টপিকটা এভয়েড করো। বাবুকে খাওয়াবো। হ্যান্ড ওয়াশটা একটু নিয়ে এসো। আচ্ছা, নিয়ে আসতেছি। আকাশ বাইরে থেকে হ্যান্ডওয়াশটা নিয়ে আসে। তা আমার হাতে দেয়। বলল, আর শুনো, তুরাব যাওয়ার সময় কি বলে গেল জানো? বলল আমরা বেস্ট ফ্যামিলি এন্ড বেস্ট অফ লাক। তখন মনে মনে বললাম, ভাই তোর বেস্টটা আমার লাইফে এসে আমাকে সত্যিই বেস্ট করে দিল, তার জন্যে তোকে আসলেই থ্যাঙ্কস। আকাশের কথা শুনে আমি মুচকি হেসে দিই। তারপর এভাবে আমাদের দিনগুলো কাটতে থাকে। সময়ের পালাবদলের সাথে সবকিছু পরিবর্তন হতে থাকে। খালামণিরা সেই যে গেলেন আর আসেননি। হয়তো আর কখনো আসবেনও না। না আসুক। এমন নিষ্ঠুর সম্পর্ক এখানেই শেষ হোক। বাবুটাও আমাদের আস্তে আস্তে বড় হতে থাকে। বাবুটার বয়স এখন 2 মাস। শুয়ে শুয়ে আস্তে হাত পা নাড়ে। ছলো ছলো চোখ করে চারপাশ তাকিয়ে থাকে। মুখ দিয়ে নৈশব্দ উ উ করে। আর হ্যাঁ, আপনারা হয়তো বাবুর নামটা এখনো জানেন না। বাবুর নাম আয়ান সাফি। বৈশাখের শেষ সময়। কিছুক্ষণ হলো আয়ানকে সাথে নিয়ে অফিস থেকে ফিরলাম। বাইরে তুখোর ঝড়। খানিকক্ষণ পর পর আকাশে গুরুম গুরুম শব্দ করছে। চারপাশটা কেমন বিমর্ষ কালো মেঘে ছুঁয়ে গেছে। আমি তরহর আয়ানকে দোলনায় শুয়ে দিয়ে জানলার গ্লাসগুলো লাগাতে যাই। শ্যামলী আপা বাসায় ছিল না। 2 দিনের ছুটি নিয়ে গ্রামে গেলেন। আর মা, আফিয়া, আশাফ সেই তো 1 মাস আগেই চলে গেছেন। আমি জানলার পর্দাগুলো এক এক করে খুলে গ্লাসের সামনে ঢেকে দিতেই এমন সময় দরজায় কারো নখ পড়ে। এমন কালো সন্ধ্যায় কে আসতে পারে ভাবতে ভাবতে দরজার দিকে এগিয়ে যাই। কিছুক্ষণ তটস্থ মনে দাঁড়িয়ে থেকে তারপর দরজাটা খুলি। সামনে তাকাতেই অবাক। এ যে টোয়া এবং তার ছোট্ট বোন স্নেহা দাঁড়িয়ে। টোয়া বৃষ্টিতে ভেজে কেমন চুপচুপে হয়ে গেছে। স্নেহাও সেইম। তবে এরা এই অসময়ে কোথা থেকে আসলো? তাও কত বছর পর। ভাবনার মাঝেই টোয়া আমাকে কান্না মুখরে জড়িয়ে ধরল। বলল, কত চেষ্টা করছি রে তোর কাছে আসতে, কিন্তু আসতে পারলাম না। ওরা আমাকে আসতে দেয়নি। আমি বেশ অবাক হলাম। কার কথা বলছে টোয়া?
কারা তারা আসতে দেয়নি। আমি দুহাতের টোয়ার চোয়াল চেপে ধরি। ব্যাকুলতা গলায় বললাম, কাদের কথা বলছিস, টোয়া? কারা তোকে আসতে দেয়নি? টোয়া ফুপাতে থাকে। ফুপানোর জন্যে মুখে কথা বলতে তুলতে পারছে না। আমি বুঝলাম ও নিশ্চয়ই এতদিন কোনো বিপদে ছিল, না হলে হঠাৎ ওভাবে উধাও হতো না। জানতে হবে সব, আগে ও নরমাল হোক। এমনিতেই মেয়েটা ক্লান্ত। আমি টোয়ার পিঠে আলতো হাত বুলাতে বুলাতে সান্ত্বনা গলায় বললাম, টোয়া তুই খুব ভেজা, তার উপর খুবই ক্লান্ত। আগে যে ফ্রেশ হয়ে নে, তারপর তোর সব শুনব। আমি বাথরুম দেখিয়ে দিচ্ছি, আয় আমার সাথে। এই স্নেহা তুমিও। টোয়া এবং স্নেহা ফ্রেশ হওয়ার পর দুজনে কিছুক্ষণ রেস্ট নেয়। তারপর টোয়া কিছুটা স্বাভাবিক হয়। এরই মাঝে আমি বাবুকে ঘুম পাড়িয়ে বিছানায় শুইয়ে দিয়ে টোয়ার কাছে আসি। এসে দেখি টোয়া পিটপিট চোখে উপরে তাকিয়ে কিছু একটা ভাবছে। বললাম, টোয়া ঘুম কেমন হলো? টোয়া পাশ ফিরে আমার দিকে তাকায়। হাসি দিলাম। টোয়া উঠে বসে। স্নেহা ঘুমাচ্ছে। তারপর টোয়ার থেকে সব জানতে চাইলে ও আমাকে সব ক্লিয়ার করে বলতে থাকে। তোর এবং আকাশের বিয়ের ঠিক 2 মাস পরেই আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। এতে আমি হিতাহিত জ্ঞান শূন্যে। বাবাকে কোথায় নিয়ে যাব? আমার মামাকে এ ব্যাপারে কল করে জানালে মামা বলেন বাবাকে নিয়ে চট্টগ্রাম চলে যেতে। চট্টগ্রাম অনেক ভালো ডাক্তার আছে, ওখানেই বাবাকে ডাক্তার দেখাবেন। আমি মামাদের কথা মতো বাবাকে নিয়ে তখনই চট্টগ্রাম রওনা করি। কিন্তু ভাগ্যের পরিহাসে তার পরদিনই বাবা রুদ্ধশ্বাস হয়ে চট্টগ্রামই মারা যান। বাবার মৃত্যুতে স্নেহাকে নিয়ে অথই সাগরে পড়ি। কোথায় থাকব, কি করব এই মুহূর্তে কিছুই মাথায় আসছে না। বলতে গেলে পুরোই ডেসপারেট আমি। পরে আমার মামিমা আমাকে উনার বাসা থাকতে আশ্বস্ত দেন, তবে তার সাথে শর্ত জুড়ে দিয়ে। সে বাড়ির সব কাজ করতে হবে, রান্না করা থেকে ধোয়া মোছা সব। তাহলে আমাকে রাখতে উনার প্রবলেম নেই। স্নেহার কথা ভেবে আমি তা মেনে নিই। শুরু হয় কষ্টের দিন। সব কাজই করতাম, কিন্তু কিঞ্চিত ভুল হলেই মামিমা, মামাতো বোনরা কটাক্ষ করত আমাকে। কথায় কথায় খোঁটা দিত, বাবার মাথা খেয়ে এখন এই বাড়িতে এসে উঠছে। তবে আমার মামাতো ভাই মুহিব, সে আমার পক্ষে ছিল। উনি উনার মা বোনের কথায় প্রতিবাদ করত। আমাকে এরকম সাপোর্ট করা দেখে উনারা মুহিব ভাইকে উল্টো উনাকে বকত। মুহিব ভাই তাতে কর্ণপাত করতেন না। হঠাৎ একদিন মুহিব ভাইয়া আমার কাছে এসে আমাকে বিয়ের প্রস্তাব দেন। বললেন, মা এবং বোন তোর সাথে এরকম করে, আমি তোকে বিয়ে করলে এরকম আর করতে পারবে না বা করার সাহস পাবে না। আমি মুহিব ভাইয়ার কথায় অন্ধের মতো বিশ্বাস করে ফেলি। আর সেদিনই উনি আমার কাছে একটা আবদার করে বসেন। কেমন আবদার? উনার সাথে শারীরিক সম্পর্ক করতে। করেছিস? এ কথার পিঠে টোয়া কয়েক সেকেন্ড চুপ থাকে। তারপর বলল, আমি উনাকে এতটাই অন্ধের মতো বিশ্বাস করে ফেলি, উনার আবদারটা আর অগ্রাহ্য করতে পারিনি। তারপর বলেই টোয়া হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে থাকে। আরে কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে শান্ত ধীরে সব খুলে বল। আমি আছি না তোর পাশে? তার পরের দিনই মুহিব ভাইয়ের আসল চেহারা দেখতে পাই। উনাকে আমাকে বিয়ে করার কথা বললে উনি সঙ্গে সঙ্গে তা অগ্রাহ্য করে ফেলেন।
উনি আমাকে বিয়ে করবেন না। উনার সাথে আমার যা হয়েছে উনার মাকে বলতাম না। বললে আমাকে কেটে টুকরো করে দিবেন। উনি আমাকে যা বলেছেন, যা করেছেন সব ঘোরের বশে করেছেন। উনার নিয়ন্ত্রণ ছিল না। কিন্তু আমি অমন অন্যায় মেনে নিতে পারিনি। সঙ্গেই মামিকে ওসব জানিয়ে দিই। মামি বিষয়টা শোনার পর উল্টো আমাকে দোষ দেন। আমি মিথ্যবানোয়াট কথা বানিয়ে বলছি উনার ছেলের কাছে বিয়ে বসে আমার একটা পরিচয় তৈরি করতে। তারপর আমার নামে এমন মিথ্যে অপবাদ দিয়ে নিজের ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেন। আর আমাকে বাসার বাইরে যাওয়া বন্ধ করে দেন। বাইরে বেরুলেই আমি নাকি এসব কথা চারপাশে রটাবো, তাই লোকের কাছে বলবো। পরে আশপাশের সবাই উনাদের খারাপ ভাববে। তাই আমাকে ওই বাড়ির গণ্ডির ভেতর আবদ্ধ রেখে মানসিক টর্চার করতে থাকে। বিশ্বাস কর আমি পাগল হয়ে গিয়েছিলাম। বেরুনোর পথ বন্ধ। আমি বেরুনোর অনেক চেষ্টা করি, পারিনি। এমনকি স্নেহাকেও বাসা থেকে বেরুতে দেয়নি। আমাকে দিয়ে কাজ করাই তার সাথে স্নেহাকে দিয়েও কাজ করাতে শুরু করে। আমি তোর সাথে যোগাযোগ করার কত চেষ্টা করি, পারিনি। উনাদের মোবাইল পর্যন্ত টুকি। লাভ হয়নি। সবকিছুই আমার নাগালের বাইরে ছিল। তোর ফোনের কি হয়েছিল? বাবাকে নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথেই সেদিন আমার ফোনটা চুরি হয়ে যায়। না হলে ওদের এত অত্যাচার আমার সহ্য করতে হতো না। ফোনটা চুরি হওয়ার কারণেই আমাকে শেষ করে দেয়। তোর সাথে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্লিজ কাঁদিস না টোয়া। প্লিজ। আমি তো আছি তোর পাশে। প্লিজ কাঁদিস না। আচ্ছা আমাকে একটা কথা বল। তোর সাথে এত কিছু হলো, তোর মামা উনাদের কিছু বলেনি? মামা মামিমাকে খুব ভয় পান। মামিমার মুখের উপর কথা বলার সাহস পায় না মামা। বুঝলাম। তা এখানে আসলি কিভাবে? মানে ওই বাসা থেকে ছাড়া পেলি কিভাবে? গত পরশু রাতে মামাই লুকিয়ে লুকিয়ে আমাকে ওই বাসা থেকে বেরুতে সাহায্য করেন। তারপর কুমিল্লার ট্রেনে উঠিয়ে দেয়। আমি কুমিল্লায় আসলে তোরা আগে যেই বাসায় ভাড়া থাকতি ওই বাসায় যাই। অনেকের থেকে তোর নাম্বার চাই, কেউ দিতে পারেনি। অবশেষে রহিমা কাকির কাছে যাই। উনার কাছে তুই নাকি তোর বাসার অ্যাড্রেস দিয়েছিস। হ্যাঁ, আমি কাকিকে অ্যাড্রেস দিয়েছিলাম। যদি কখনো ঢাকায় আসে তাহলে আমাদের বাসায় আসতে। উনার থেকে নিই। বুঝলাম। টোয়া তুই আমাকে মুহিবের বর্তমান কোনো কন্ট্যাক্ট নাম্বার অথবা ঠিকানা দিতে পারবি? ঠিকানা দিতে পারব। আচ্ছা ঠিকানাটা আমাকে দে। আমি মোবাইল নোটস করি। টোয়ার থেকে ওই ছেলেটার ঠিকানাটা নিই। তবে এখন বড্ড খারাপ লাগছে। টোয়াও আপনদের দ্বারা আঘাতপ্রাপ্ত হল, সেই মামিও। দুই বান্ধবী একই পরিস্থিতির শিকার। হায় রে জীবন। রাতে আকাশ বাসায় আসলে তারপর আকাশকে এ ব্যাপারে সবটা খুলে বলি। আকাশ বিষয়টা শুনে বেশ অবাক এবং বিস্মিত হয়। সে 1 মিনিটে ঢোকর 2 গ্লাস পানি শেষ করে। বললাম, যা হবার হয়েছে, এখন ওই ছেলেকে খুঁজে বের কর। আগে ওর শায়েস্তা করতে হবে। আকাশ আমার কথায় সায় দিয়ে তার পরদিনই সঙ্গে কিছু লোকদের নিয়ে অ্যাড্রেস অনুযায়ী মুহিবকে তন্ন তন্ন করে খুঁজে বের করে। তারপর বাসায় এনে হাজির করে। টোয়া মুহিবকে দেখামাত্রই থাপ্পড় লাগাতে যায়। কিন্তু আমি তাকে করতে দিইনি। আমি টোয়াকে শান্ত করে রুমে নিয়ে যাই। বলি,
ওর সাথে আমি এবং আকাশ যা বলার বলবো। তুই এখানেই থাক। বলেই আমি এবং আকাশ মুহিবের সাথে কিছুক্ষণ সময় আলাদা আলাপ করি। বলি, আপনার জন্যে টোয়ার লাইফটা শেষ হয়ে গেছে। এখন আপনাকেই এর দায়িত্ব নিতে হবে। ছেলেটি যদিও প্রথম তা মেনে নিতে পুরোদমেই অগ্রাহ্যতা জানায়, কিন্তু আকাশ এমন সুন্দর করে ছেলেকে প্রতিটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করে বুঝালো ছেলেটি টোয়াকে তার বউ করতে মেনে নিল। আমরা খুবই খুশি হলাম সে টোয়াকে মেনে নিবে শুনে। অবশেষে মেয়েটার একটা পথ হল। সেই রাতেই টোয়া এবং মুহিবের বিয়েটা সম্পূর্ণ হয়। টোয়া এবং মুহিবকে বাসর ঘরে রেখে এসে স্নেহার থেকে বাবুকে কোলে তুলে নিই। সারাদিন অক্লান্ত পরিশ্রমে বাবুকে বেশিক্ষণ সময় দিতে পারিনি। দুধ খাওয়ার সময় টুকু বাদে স্নেহাই বাবুকে কোলে কোলে রেখেছে। স্নেহাকে তার রুম দেখিয়ে দিয়ে আমি বাবুকে নিয়ে রুমে আসি। কাত হয়ে শুয়ে তাকে দুধ দিই। বাবু টকবক করে খেতে থাকে। সারাদিনের ক্লান্তিতে চোখ বন্ধ করে মাথার নিচে ডান হাত গুজে রেখে আছি। আকাশ এখনো রুমে আসেনি। বাইরে কাজী অন্যান্যদের সাথে দেনা পাওনা মিটমাট করছে। কিছুক্ষণ এভাবে কাটে। আকাশ আলতো দরজা ঠেলে ভেতরে আসে। গা থেকে গেঞ্জিটা খুলে তা কাবার্ডে রেখে আমার কাছে আসে। বলল, ঘুমিয়ে গেলে? আমি ফিসফিস করে বলে উঠলাম, আস্তে কথা বলো। বাবুর ঘুমটা এখনো ভারী হয়নি। পুচকি এখনো ঘুমায়নি। আহা, আস্তে। এবার আকাশ গলার স্বর খাদে নামায়। ফিসফিসিয়ে বলল, বাবুকে তাড়াতাড়ি ঘুম পাড়াও। তোমার সাথে আজ আমার অনেক কথা আছে। আমি আর কিছু বললাম না। বাবু ভালোভাবে ঘুমিয়েছে কিনা সেদিকে খেয়াল করছি। কয়েক মিনিট কাটার পর বাবু গভীর ঘুমে তলিয়ে যায়। তারপর বাবুকে আলতোভাবে ঠিক করে শুইয়ে দিয়ে ঘাড় ঘুরে পেছনে ফিরি। দেখি আকাশ মাথায় হাত রেখে উপরের দিকে তাকিয়ে আছে। বাবু ঘুমিয়ে গেছে? হু। আকাশ তোড়বড় করে বিছানা থেকে নামে। ড্রেসিং টেবিলের ওয়ার্ড্রব থেকে একটা শপিং ব্যাগ করে। তা আমার সামনে তুলে ধরে বলল, দেখো তো ব্যাগটা চিনলে কি না? ব্যাগটা দেখে আমি খানিকটা চমকে যাওয়া অবস্থা। কারণ এটা তো ওই ব্যাগটা টোয়ার সাথে প্রথম জবের ইন্টারভিউ দিতে ঢাকায় আসছিলাম, আর সেদিন আমি, টোয়া এবং রিনতি শ্যামলীতে আসার পর আকাশ ব্যাগটা আমার হাতে গুজে দেয়। এটার কথা তো এতদিন আমার খেয়ালই ছিল না। ইসস কোথায় রাখলাম তাও মনে ছিল না। আকাশ আবার এটা কই থেকে টুকিয়ে নিল? ধাতস্থতা বোধ করে বললাম, আকাশ এটা কোথায় পেয়েছিস? ও কথার অ্যান্সার পড়ে করছি। আগে আমায় এটা বলো, সেদিন তোমাকে এই ব্যাগটা দেওয়ার পর খুলে দেখলে না কেন? ইভেন পরেও আর দেখনি? এতই উপেক্ষিত ছিল আমার ভালোবাসা? বুঝলাম, আসলে তুমি আমায় মন থেকে ভালোই বাসতে পারোনি। আরে না, আকাশ কি বলছিস? আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। আসলে কতটা ট্রমার মধ্যে ছিলাম সত্যি ব্যাপারটা মাথায় আসেনি। যাই হোক, এবার এটা আমার হাতে দে। দেখব কি আছে এটাতে। দিব। তার আগে একটা কিস করতে হবে আমাকে। না। উহু। মানব না। না হলে দেখাবো না। আচ্ছা, আগে দেখে নিই কি আছে এটাতে, তারপর না হয়। প্রমিজ তো? আবার প্রমিজও করা লাগবে? তোমাকে বিশ্বাস নেই। তুমি ঠুনকো কথা বলো। আচ্ছা বাবা, প্রমিজ।
দাও এবার। আকাশ ব্যাগটা আমার হাতে দেয়। আমি ব্যাগের মুখটা খুলি। তারপর এর ভেতরে কি আছে তা দেখতে ব্যাগে চোখ বুলাতেই আমি চমকে যাই। দামি সেই ব্রেসলেট আর কানের দুল, যেগুলো শ্যামলীতে টাকার জন্যে কিনতে পারিনি। তবে আকাশ তা জানল কিভাবে? টোয়া বলে দিনি তো? টোয়া বলেছে নিশ্চয়ই। টোয়া অথবা যেই বলুক, তুমি খুশি হয়েছ কিনা আগে ওটা বলো। আমি আকাশের দিকে মাথা তুলে তাকাই। আকাশ আমাকে এতটাই ভালোবেসেছে? এতটাই? কেন এত ভালোবাসে ছেলেটা? এত ভালোবাসা যে আর সইতে পারছি না। আবেগে আপ্লুত হয়ে চোখ দিয়ে টপ টপ পানি পড়তে থাকে। এই কান্না করে না, একদম কান্না করে না। আগে আমার কিস বলেই আমার চোখের পানি মুছতে হাত বাড়ায়। তার আগেই ওকে আমি জোরে জড়িয়ে ধরি। আকাশও যেন ওর ভেতরে আমাকে ঢুকিয়ে নেবে। তারপর কিছুক্ষণ এভাবে রাখার পর ছাড়িয়ে নিয়ে বলল, কিসটা তো এখনো পাও না? আমি ঠোঁট ছড়িয়ে হাসি দিয়ে ওর গালে, ঠোঁটে, নাকের ঢগায় অনবরত কিস করতে থাকি। একদম মনপ্রাণ উজাড় করে। পারছি না আকাশের থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে। আকাশ কিসের মাঝেই আমাকে বিছানায় আলতো শুইয়ে দেয়। নেশা লাগালো গলায় বলল, স্বপ্ন দেখতাম সানার এবং আমার ভালোবাসাটা ঠিক এরকম হবে। আজ সেই স্বপ্নময় ভালোবাসাটা বাস্তব হল। মা বাবার আদর মাখামাখি দেখবে বিধায় সাফি পাশে লজ্জায় ঘুমিয়ে আছে। সমাপ্তি।